আমি যখন ক্লাস থ্রিতে, তো তখন মানে আমার যেটা প্রথম লাভ আর কি, তখন সেই ছেলেটা আমাকে মানে প্রপোজ করতো। তা আমি তো খুব ছোট ছিলাম, আমি তো আর জানতাম না। তো 3 4 2 বছর, ফাইভ ফাইভে যখন উঠলাম আমি, তখন মানে ও ছিল আবার আমার ক্লাসমেটের মানে চাচাতো ভাই খালাতো ভাই হতো আর কি। তো আমি আমার ক্লাসমেটের সাথে ওদের বাড়িতে যাইতাম প্রায়। আমার ক্লাসমেট, ওর নাম ছিল ফফি। তো ওদের বাড়িতে প্রায়ই চাইতাম, ওর আম্মু আমাকে খুব ভালোবাসতো, খুব ভালোই জানতো। তো আমি যখন ফাইভে উঠছি, তো ওদের বাড়িতে গেলাম একদিন। তো পরে ওই ছেলেটা, আমি মানে পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম, তো ওই পার থেকে আমাকে দেখতেছে, দেখতেছে আর যেন কি বলতেছে। তো আমি কিছু ভাবি না, আমি তো খুব ছোট আর কি, ছেলে আমাকে দেখে কি বলবে না বলবো আমি এগুলো মাথায় নিইনি। পরে আমি ওদের বাড়ি থেকে চলে আসছি। আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম পরে যে ও আমাকে দেখিয়ে দেখি কি বললো। তো পরে আমার ফ্রেন্ড বললো আর কি যে এরকম এরকম ও আজকে মানে আজ থেকে 2 বছর আগ থেকে তোকে দেখেছি, আর ওর কাছে নাকি ভালো লেগেছে। তো তখন আমি অন্যরকম ছিলাম, মানে এখন তো তার কিছুই নেই। তো দেখতে খুব ভালো ছিলাম, আর পড়াশোনা সবকিছুতেই, নাচ গান ইত্যাদি সবকিছুতেই ভালো ছিলাম দেখতে, সেজন্য। তো পরে যাক, ফাইভ থেকে যখন আমি সমফনী পরীক্ষা দিয়ে যখন আমি মিষ্টি নিয়ে আমার ক্লাসমেটের বাড়িতে গেলাম আবার, তো সেদিন সেদিন মানে ও আমাকে মানে সরাসরি আমার সামনে এসে মানে কথা বললো আর কি। তো পরে আমি তো বুঝতেছি না যে কি বলেন আপনি, কি বলতেছেন না বলতেছেন। তা আমি যখন ফাইভে ছিলাম, ও তখন অষ্টম শ্রেণীতে ছিল। তো পরে আমি ভাবতেছি যে এগুলা কি, আমি বুঝতেছি না, দেখেন আমার ভাল লাগে না কি বলতেছেন। পরে আমি ওটা অ্যালাউ করিনি, আমি ওটাকে ই করে দিয়ে আমি চলে আসছি। তো আমি আমার মতো পড়াশোনা করতেছি, চলতেছি। পরে ও মানে আমার বান্ধবীর কাছে আহ ওই যে লেটার পাঠাচ্ছে আর কি। তো লেটার মাধ্যমে কথা হতো, মানে এভাবে ই করতেছে, তো আমি বুঝতাম না। তারপর আমি ওগুলাতে মানে কান দিতাম না, আমি আমার পথে চলতাম। তো ওই আনতো, ওই পড়তো, ওই সবকিছু করতো। তো যখন এভাবে ফাইভ মানে পুরো বছরটা এভাবে গেল, আমি কোনো ই করতেছি না, আমি বুঝিও বুঝতেছি না, আমি তো একদমই বুঝিই না এগুলা কি লাভ মাভ কি বলতেছে না বলতেছে। তো যখন আমি 5 থেকে 6-এ উঠি, মানে তখন ও আমাকে বলতেছে ফোন ইউজ করার জন্য, আমার বান্ধবীর কাছে আমার জন্য ফোন পাঠাইছে। আমি বলতেছি আমি তো ফোন চালাতে জানি না, কিভাবে ফোন চালায়, কিভাবে কি করে, আমি কিছু বুঝি না। তো পরে বলতেছে আমি শিখিয়ে দেবো, আমি বলতেছি না, শিখালো আমি চালাতে পারবো না, আমার ফ্যামিলিতে প্রবলেম। আমি এত একটা ছোট মেয়ে, মাত্র পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠম শ্রেণীতে উঠেছি, আর এখন আমি কিসের ফোন ইউজ করবো। তো তারপরও যাক, ও অনেক জোরাজুরি করার পরে আমি ফোন নেই। আমি বলেছি ঠিক আছে, আমি ফোন চালাবো না, আমার বান্ধবীর কাছে ফোনটা থাকবে, আর মাঝে মাঝে আমি কথা বলবো, তবে হাই হ্যালো পড়াশোনার ব্যাপার নিয়ে কিবা এগুলাই মানে কি দুষ্টামি ফাইজলামি এগুলো, আর আর কিছু না। আমি আর কোনো কিছু বুঝি না, জানি না। পরে বলছে আচ্ছা ঠিক আছে, এগুলাই বলেন, আর কিছু বলতে হবে না। পরে যাক, এভাবে ওই একটা বছর এভাবেই চললো। যখন আমি 7-এ উঠি, তখন মানে ও হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছে। তো এসএসসি পরীক্ষার সময় মানে তখন ওই বছর কথা একটু কমই হতো, ও যখন পরীক্ষার্থী ছিল, আর আমি তখন 7-এ উঠছিলাম। তো তখন ওভাবে কথা তেমন হতো না, এই মোবাইলে একটু মেসেজ টেসেজ একটু এগুলাই হতো। আর ওই যে আমার বান্ধবীর মাধ্যমেই বেশি কথা হতো, ওই বেশি কথা বলতো, আমি বলতাম না, আমার কথার প্রতি এতটাই ছিল না। তো পরে যাক, এভাবে 1 বছর 2 বছর 3 বছর, এভাবে 3.5 বছর গেল। 2013 থেকে 13 14, সরি 12 থেকে 15 সালে 19 অক্টোবর, তখন সে মানে কলেজ থেকে সে কলেজে গেছে। তো আমি হচ্ছে তখন অষ্টম শ্রেণীতে। সে কলেজে গেছে, কলেজ থেকে মানে পিকনিকে যাবে। পিকনিকে যাওয়ার পথে মানে সে আমাকে ফোন দিয়েছে তার আগের দিন, বলেছে যে আমি পিকনিকে যাব, আহ তুমি যাবে কিনা। তো আমি বলছি না, আমি যাব না। আমি কেন যাব? পরে বলতেছে যে আহ, সাথে গেলে সমস্যা নেই, একজন তো যেতেই পারে। পরে আমি বলছি না, আমার আমার এখন সামনে জিআরসি পরীক্ষা আছে, আমি এখন কোথাও যাব না। তো পরে আমি আর যাইনি, আমি ওকে বলেছি ঠিক আছে, দেখে শুনে যাও ভালো করে। তো যাক, রাতের বেলা কথা বললাম, সে সকালবেলা রওনা দিবে, আমি স্কুলে গেলাম। যাওয়ার পরে সে সকালে, সেদিন মঙ্গলবার ছিল, আর 19 তারিখ ছিল, অক্টোবর মাসের 19 তারিখ ছিল। পরে সে গেছে, আমাকে তো রাতেই বলেছি, সকালে আর কথা হয়নি।
আমি তখন মানে ফোনটা লুকিয়ে লুকিয়ে ইউজ করতাম। প্রথম 2 বছর আমি ইউজ করিনি, পরের 1 বছর আমি একদমই মানে, তাও আমার বাড়িতে তেমন রাখতাম না। এই ওর সাথে কথা হতো মনে হয় 1 সপ্তাহের মধ্যে 2 দিন, 2 দিন হাইস্ট 3 দিন, প্রতিদিন কথা হতো না। আধা ঘন্টা 20 মিনিট এভাবে কথা হতো ওর সাথে। আর তখন আমি মানে ফোন ইউজ করতে তো সমস্যা হতো, আমার ফ্যামিলিতে সমস্যা, কিবা কে দেখে ফেলে, কি বলে না বলে, যে এতটুকু একটা মেয়ে ফোন ইউজ করতেছে। তা আমি তেমন ফোন ইউজ করতাম না। আমি ওই বান্ধবীর বাড়িতে থাকতো আর আমার কাছে মাঝে মাঝে আমি লুকিয়ে লুকিয়ে চালাতাম। তো পরের দিন সকাল আর কথা হয়নি, আমি স্কুলে চলে গেছি। পরে এবার দুপুর বেলা যখন রেস্টের টাইম দিয়েছে, তখন 1টা 30 মিনিট, তো রেস্টের টাইমে তখন স্কুলের পিছনে গেলাম। আমরা প্রতিদিনই রেস্টের টাইম স্কুলের পিছনে যাই, দুষ্টামি করি। ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে সামথিং, পরে ওখানে গিয়ে দুষ্টামি করি। তো পরে ওখানে যাওয়ার পরে মানে হঠাৎ করে ওর বন্ধুর ফোন থেকে ফোন আসছে। তো আমি ভাবতেছি কি রে, এটা মানে অচেনা নাম্বার, কে, চিনি না। তো পরে আমি আমার বান্ধবীকে দিয়ে দিলাম যে তুই কথা বল, এটা কে দেখতো। পরে বলতেছি কে আর হবে, মানে ওর নাম ধরে বলছে যে ওদের ওই হবে, দুষ্টামি করতেছে অচেনা নাম্বার দিয়ে। পরে আমি বলতেছি দেখ আমি কথা বলবো না। পরে ওর কাছে দিলাম, পরে মানে ও বলতেছে আর কি যে এরকম এরকম, মানে তো বলতেছে যে এরকম। পরে ওই শুনেছে, আমি শুনি নাই, আমি পাশেই ছিলাম। তো আমি ওকে জিজ্ঞেস করতেছি যে কি হয়েছে, কি ব্যাপারটা আমার কাছে খুলে বল। মানে ও ওর কাছে কথাটা শুনে, মানে ওরা অ্যাক্সিডেন্ট হয়েছে, আহ প্রাইভেট কার দিয়ে গেছে, পরে অ্যাক্সিডেন্ট হওয়ার মাঝে ওরা মানে দুজনেই, তারপর ও যখন চলে গেল, মারা গেল। তো পরে আমি আমার মতো পড়াশোনা করতেছি থাকতেছি, মানে ওর ওই কথাটা শোনার পরে ওখানে মানে যখন আমার ফ্রেন্ড আমাকে বললো যে এই অবস্থা, মানে আমি এটাই শুধু কানে শুনেছি আর কিছু জানি না। পরে মানে সন্ধ্যার সময়ে মানে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা পরে নাকি আমার জ্ঞান আসছে। তো পরে ওদের বাড়িতে নিয়ে গেছে। পরে আমার আম্মাকে ফোন করেছে যে ওর নাকি মাথা ঘুরাচ্ছে, আর কেমন যেন ওর মানে বুকে ব্যথা উঠেছে, ওকে এসে নিয়ে যান। পর ওদের বাড়িতে ডাক্তার এনেছে, স্যালাইন দিয়েছে, যা ট্রিটমেন্ট করার করেছে। পর আমার আম্মা এসে নিয়ে গেছে। তো যাক, আমি আর কারোর কাছে কিছু বলিনি, ওটা আমার মনে মনে ছিল, আমার মনে মনে আছে। এদিক দিয়ে ওর সাথে যখন রিলেশন ছিল, তখন থেকে মানে অন্য একটা ছেলে, সেটা হচ্ছে আমার কাজিনের ফ্রেন্ড হয়। তো তার সাথে আসতো যাইতো, মানে আমাদের পাশের বাড়ি তো। তো সে আমাকে দেখতো প্রায়, আমি তো স্কুল যাইতাম কিংবা পুকুর পাড়ে বসে থাকতাম, দুষ্টামি করতাম, কিংবা মানে আমার ফ্রেন্ডদের সাথে হাঁটাউটা করতাম, তো সে দেখতো, প্রায় টাইমই দেখতো, আমি আর খেয়াল করতাম না। তো ও ছেলে মানুষ, ওর সাথে ওর বন্ধুরা আসতেই পারে। তো পরে বাবু, ও অনেক মানে আগ থেকে প্রবেশ করতো, কিন্তু ও বলতে পারতো না, কখনো বলেনি। ওর কাছে বলেছে, কিন্তু আমার কাজিন আমার কাছে সাহসের জ্বালা বলতে পারেনি, কারণ জানতো আমি খুব রাগী, আমি এগুলা শুনলে ওকে পরে মারধর শুরু করবো। আর আমি মানে সমবয়সী প্রায়, এই 2-1 মাসের ছোট বড়। তো ও আমার কাছে বলেনি কখনো। পরে ও একদিন হঠাৎ করে মানে বলতেছে যে এরকম এরকম, ও তোকে প্রপোজ করে, এরকম এরকম, তোকে ভালো লাগছে অনেক দিন থেকে, অনেক আগ থেকে বলতেছে, কিন্তু আমি বলি না। আমি বলছি ভালো লাগা তো আর আসলে বললেই তো হয়ে যায় না, কিসের ভালো লাগাটা, আমার ভালো লাগে না। মানে আমার ওই যে ওর কথাই মাথায়, আমার ওটাই আমি ভুলতে পারি না। আমার কাছে কিরকম যেন খারাপ লাগে আরো কেউ কিছু বললে, কোনো ছেলে যদি এসে বলে প্রপোজ করে এই করি সেই করে, আমার ওগুলো আরো শুনলে আবার মানে খারাপ লাগে। পরে আমি ওকে মানে পাত্তা দেইনি। তো যখন 1 দিন 2 দিন 3 দিন মানে কোনো পাত্তাই দেয়নি, পরে ও একদিন নিজে এসে মানে সামনাসামনি স্কুলে, স্কুলের পিছনে আমরা খেলতেছি, ক্লাস শুরু হওয়ার আগেই আমরা খেলতেছি। তো পরে আমি, আমার ফ্রেন্ড ছিল 2টা, আমরা 3জনেই, মোট আমরা 7 জন একসাথে হাঁটতাম। আমরা 7 বান্ধবী ছিলাম, একই খাবার খাইতাম, একই ড্রেস পরতাম, একসাথে হাঁটতাম, সব আমাদের চলাফেরা সব একই রকম ছিল। তো তার মধ্যে মানে আমি ছিলাম মানে 2 নাম্বার, মানে দেখতে শুনতে সবকিছুতেই আমি 2 নাম্বার ছিলাম। তো এখন তো তার কিছুই নেই। তো পরে পরে ও নিজে আইসা মানে আমাকে বলতেছে, আমার মোবাইল দিয়ে আমার একটা ছবি তুলে ফেলছে।
তো ছবি তুলে বলতেছে, তো আমি বললাম, আপনি আমার ছবি তুললেন কেন? বলতেছে আমার ভালো লাগছে তাই। এবার আমি বলছি, ভালো লাগা কি এটা মুখের কথা? আমি এখন টিচারকে কি মানে ডেকে আনবো যে আপনি কেন আমার ছবি তুলেছেন? পরে বললাম, আমার কাছে ভালো লেগেছে, আপনি টিচারকে আনেন না টিচারের বাপকে আনেন, আমি ভয় পাই না। পরে বলতেছে ভয় পান না মানে? পরে আমি ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নিচ্ছি। তো ওর হচ্ছে টাচ, আমি তার লক টক জানি না। তখন তো আমি টাচের কিছুই বুঝি না, টাচ ইউজ করিনি। আমি ওই যে ও ফোন দিয়েছে সেটা বাটন ছিল, আমাকে টাচ নিতে বলেছে, আমি চালাই না, আমি বুঝি না, সেজন্য নিইনি। ও তখন আইফোন ইউজ করতো, কারণ ওর বাবা বিদেশ ছিল তো। তো পরে আমি যখন ওর ফোনটা নিয়ে নিছি, তো আমি লক খুলতে পারতেছি না। তা আমি বলতেছি, আপনি আমার ফটোটা ডিলিট করেন। তো বলতেছে না, আমি ডিলিট করবো না, এটা দিয়ে আমি অনেক কিছু করবো। তা আমি বলছি, অনেক কিছু মানে কি করবেন? তো পরে বলতেছে, যাই করি আপনি দেখবেন, পরে টের পাবেন। পরে আমি বলছি, আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছে তাই করেন। পরে ওখান থেকে যাক ওর সাথে অনেক রিয়েট করে পরে ওখান থেকে চলে আসছি। পরে ওই দিন সারাদিনে মনটা খারাপ ছিল, ক্লাস করে পরে মানে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে পরে আমার কাজিনের কাছে মানে আমার ফটোটা দিয়েছে। ও আমার ফটোটা নিয়ে স্টুডিওতে গিয়ে বের করেছে, বের করে আমার কাজিনের কাছে দিয়েছে। দিয়ে বলেছে যে সাথে একটা লেটার দিয়েছে, একটা ডায়েরি দিয়েছে, একটা কলম দিয়েছে। তো এগুলা দিয়ে মানে একটা প্যাকেট করে ওর কাছে দিয়েছে, দিয়ে বলেছে আমাকে দিতে। তো পরে ও আমাকে নিয়ে দিয়েছে, দেওয়ার পর আমি এগুলা খুলে দেখলাম। মানে দেখার পরে দেখতেছি আর কি, ও লেটার মধ্যে মানে যা লেখার তা লিখেছে আর কি, সে তো বুঝেনি। তো এগুলা লিখেছে। তারপরে আমার ওই যে ডায়েরি আছে আর কলম আছে, সেটা ডায়েরির মধ্যেও কিছু লেখা লিখে দিয়ে তারপরে ডায়েরিটা সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। পরে খুলে দেখলাম আর কি। তো পরে আমি তারপরও বলতেছি যে কি হচ্ছে আমার সাথে, এগুলো আমি তো কিছু বুঝতে পারছি না। আমার ভাল লাগে না, অথচ আমাকে ভাল লাগে, এটা কোন কথা? পরে আমি আমার কাজিনকে অনেক রাগ হয়েছি যে আমি কাকির কাছে বলে দেবো এগুলা কি বলতেছিস, এগুলা কি শুনতেছি, আমার ভাল লাগে না। পরে বলতেছি প্লিজ বলিস না, পরে আমাকে বকাবকি করবে, আমাকে অন্যটা মনে করবে। পরে বলছি বলবো না, ঠিক আছে, তুই তোর ফ্রেন্ডকে না করবি, কখনো আমার দিকে তাকাতে না, আর আমাকে কখনো ডিস্টার্ব করতে না না করবি। কাছে ঠিক আছে, আমি না করবো। পরে যতই যাক না করছে ই করছে, ও শুনে নাই। পরে না শোনাতে ওইভাবে প্রায় আমাকে মানে ডিস্টার্ব করতো। আমি স্কুলে, আমি আবার আমাদের বাজার উপর দিয়ে স্কুল যেতাম না, আমাদের বাড়ি থেকে একটু অন্য পথে গেলে স্কুলটা খুব কাছে। মানে আমাদের স্কুল এমনিও কাছে বাজারের উপর দিয়ে গেলেও, কিন্তু বাড়ির পাশ দিয়ে যে পথ আছে সেখান দিয়ে গেলে আরো কাছে, একদম মানে তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে যাওয়া যায়। তো আমি ওখান দিয়ে যেতাম, তো ওখানে অনেক টাইম ও দাঁড়িয়ে থাকতো, অনেক টাইম মানে ডিস্টার্ব করতো, পথ আগলে ধরে রাখতো যে আমি কিছু বলতাম, ওকে কিছু বলতাম। তারপরে এভাবে করতে করতে অনেক ই করার পরে যাক, ওর সাথে যখন মানে রিলেশনটা হয়, তো আমি ওকে বলেছি যে আমার আগের কথাটা বলেছি যে এরকম এরকম আমি রিলেশন করব একটা শর্তে। আমি কখনো রিলেশন করব কাউকে কষ্ট দেওয়ার আশা নয় এবং নিজেও কষ্ট পাওয়ার আশা নয়, অবশ্য পাওয়ার আশাই রিলেশনটা করা যায়। আর তখন তো আমি রিলেশনে তেমন কিছু বুঝি না, এখন যা বুঝি তখন তো তার, কারণ রিলেশন করার বয়স হচ্ছে কলেজ জীবনে গিয়ে। স্কুল শেষ করে কলেজে গিয়েও তো মানুষ রিলেশন করে না। তারপরে তো পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তারপরে ভাবে যে রিলেশন করবো কিনা। কিন্তু আসলে আবেগ এমন একটা জিনিস, আবেগে কাজ করলে মানুষ কথা আছে না কি না করতে পারে। তো পরে যাক, তখন রিলেশনটা হলো, হওয়ার পরে এভাবে 9-10 মাস চলে গেল, যাওয়ার পরে হঠাৎ ও বলতেছে যে আমি তো বাড়িতে জানিয়েছি। ও কম্পিউটার দোকান করতো আর পড়াশোনা করতো পাশাপাশি। তো বলতেছে আমি তো বাড়িতে জানিয়েছি আমি বিয়ে করব। তো বলছি ভালো, বিয়ে করেন, সমস্যা না, আমাকে ইনভাইট করেন, আমিও যাব আপনার বিয়েতে, নাচবো গাইবো। পর বলতেছে মানে কি, কি বলতেছো? বলতেছি কি, আপনি বিয়ে করবেন ভালো কথা, আমাকে ইনভাইট করেন, তা আমি আপনার একটা ফ্রেন্ড, আমি বিয়েতে যাব। তো বলতেছে আমি যাকে বিয়ে করতে চাইতেছি সে বলে আমার বিয়েতে আসবে। তো এগুলো বলার পরে যাক অনেক হাসাহাসি করে পরে ওর আম্মাকে বলেছে, মানে ওর আম্মাকে ওর ভাবির হাতে বলাইছে আর কি, যে এভাবে এভাবে আমি একটা মেয়েকে লাভ করি, ও দেখতে এরকম এরকম, আমি ওকে বিয়ে করব। তো ওর আম্মা বলছে ঠিক আছে, কিরকম আমরা দেখবো, জানবো, শুনবো। তো দেখবো বলে ওর বাবার কাছে বলছে। তোর বাবা বলতেছে না। আহ ওর বাবা আবার পুরোনো দিনের আমার বাবাকেও চিনতো, আমার বাবা ওর ওর বাবাকে চিনতো। তো ওদের মাঝে বোধহয় কিছু একটা কাটাকাটি আছে, কিংবা ও অনেক আগ থেকেই তো রাজনীতি করতো, তো দুজনে রাজনীতি করতো, দুজনের মনে হয় রাজনীতির মাধ্যমে কিছু একটা হয়েছে। তোর বাবা বলতেছে না, ওর বাবা রাজি নেই।
তো এবার যাক, ও এবার বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার ফ্যামিলি রাজি না, আমার ফ্যামিলি রাজি না, তো চল আমরা পালিয়ে যাই। তো মানে আমার তখন এই প্রশ্নটা মাথায় ছিল না যে কেন পালাবেন, কিংবা কেন পালিয়ে যাব, কোথায় যাব, কি জন্য যাব, মানে কিচ্ছুই মাথায় ছিল না। এখন তো যদি আমাকে কেউ বলে যে চলো আমরা পালিয়ে যাই, আমি তো মানে 100টা প্রশ্ন করবো যে কেন, কি জন্য, কে আপনি, কেন যাব আপনার সাথে, কে আসবে, মানে কত কিছুই করব। তখন মানে আমার মাথায় এতটুকু ছিল না যে আমি তাকে একটা প্রশ্ন করিনি যে কেন পালিয়ে যাব, কোথায় যাব। তা আমি তার সাথে মানে ঠিক আছে, ও যেভাবে আমাকে শিখিয়ে দিছে যে বই নিয়ে আসতেছো প্রতিদিন ব্যাগে করে, আজকে বইয়ের জায়গায় জামা কাপড় নিবা, 2 সেট জামা কাপড় নিয়ে তারপর বেরিয়ে আসবে, সবার সামনে দিয়ে আসবা, কেউ বুঝতে পারবে না, তোমার ব্যাগে বই আছে, সবাই জানে। আচ্ছা ঠিক আছে। আমি ওভাবেই বেরিয়ে পড়লাম। বের হবার পরে ওই যে যেই পথে স্কুলে যেতাম প্রতিদিন, সেই পথ দিয়ে বের হলাম। তো ওখানে আমার একটা কাজিন ছিল, আমি ওকে দেখেছি, ও আমাকে দেখেছে, কিন্তু আমি ওর চোখটাকে আড়াল করে একটু মানে সিএনজিতে উঠতে চাইছি। ও সিএনজি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আমি ওর মানে ও ওদিক সেদিক ভাবছি যে ও ওদিকে গেলে আমি উঠে চলে যাব। তো ও দেখছিলাম যে অন্যদিকে গেছে, চোখটা ফিরেছে, তো আমি উঠছি, তারপর ও কিভাবে দেখে ফেলছে যে আমি চিনজিতে উঠে আমি দক্ষিণ দিকে কই যাচ্ছি, আমি যাবো স্কুলে, আমি কেন ওদিকে যাচ্ছি। ও মানে আমার ভাইয়াকে ফোন দিছে, আমার ভাইয়াকে ফোন দিয়ে বলতেছে কি রে এভাবে এভাবে শিমু কই যাইতেছে, ওভাবে কোথাও যাইতেছে তোর ওদিকে, মানে কয় না ও তো এখন স্কুল টাইম, স্কুলে যাবে, ওইদিকে কেন যাবে, ওর ওদিকে কাম কি। কয় এরকম এরকম দেখতেছি, মানে সিএনজির মধ্যে 2টা ছেলেই দেখেছি, ড্রাইভার আর একটা ছেলে, ড্রাইভারের পাশে বসে আছে, ও পিছনে উঠে বসছে, আর কোনো যাত্রী নেই। পর বলতেছি তুই সিএনজির নাম্বার করে রাখছিস, কয় হ্যাঁ আমি নাম্বারও মনে রাখছি। পরে আমার ভাইয়া ফোন দিছে, মানে আমরা যে পথে গেছি ওই পথে একটা বাজার আছে, ওই বাজারে ওর ফ্রেন্ডকে ফোন দিছে যে এরকম নাম্বারে সিএনজিটা তুই আগা গেলে ধর। পরে ও মানে আগা থেকে সামনে থেকে ধরেছে, যে পরে দেখতেছে আমাকে দেখে চিনতে পারছে। পরে বলতেছে ভাইয়া তুমি কই যাইতেছ। তো মানে আমি কি বলবো, আমি মুখ দিয়ে কোনো কথা আসে না। তো আমি বলতেছি কই যাইতেছি কি জানি, আমি জানি না। পরে বলতেছে কই যাইতেছি তুমি জানো না। পরে ড্রাইভারকে নামাইছে সিএনজি থেকে, ওই ছেলে ওকেও নামাইছে, বলতেছে আহ আপনারা কিছু জানেন, ওকে কই নিতেছেন। তো ড্রাইভার বলতেছে আমি জানি না কিছু, আমি যাত্রী নিতেছি, আমি এটাই জানি। পরে ওকে ধরছে যে তুই কিছু জানোস, ও কই যাইতেছে। পরে কয় হ্যাঁ জানি, আমি ওকে নিতেছি। পরে বলতেছে তুই নিতেছিস মানে, তো সাহসটা তো কম না। কয় হ্যাঁ আমি নিয়েছি, আমি নেবো, আর ও আসছে, দুজনেরই ছিল, ও আসছে আমার সাথে, তাই আমি নিয়ে আসছি। তো বলতেছে আমাকে বলতেছে এই তুই কেন যাস। আমি বলছি ও আমাকে নিয়ে যাবে তাই আমি চলে যাব, এটাই বলছি। এটা বলার পরে ও আমার ব্যাগ নিয়ে আমার হাত ধরে মানে অন্য একটা মোটরসাইকেলের মধ্যে উঠাইছে, উঠায় ও মানে নিয়ে আসছে। আর ওই ছেলেটাকে আর সিএনজি সহ ওর কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে ওর ফ্রেন্ডদের কাছে ওগুলা বাধা দিয়ে আসছে, আমাকে বাড়িতে এনে দিয়ে তারপরে ওর কাছে গেছে, ওর কাছে গিয়ে ওকে অনেক মারধর করেছে, ওর বন্ধু বান্ধব নিয়ে অনেক মারধর করে তারপরে ওরা আসছে। এবার আমি যখন বাড়িতে আসছি, তো আমাকে বাড়িতে এনে মানে রুমের ভিতরে আটকাইছে। পরে আটকায় পরে আমার বড় আপু বলতেছে যে তুই কেন ওর সাথে চলে যাওয়া ধরছিস, তুই যাবি স্কুলে, কি হয় কি আসে বিষয়। পরে আমার কাছ থেকে সব তথ্য নিছে, সবকিছু জিজ্ঞেস করছে, আমিও বলছি যে এরকম এরকম। তো পরে বলতেছে কেন এটা কেন করতেছিস, তোর কি এখন এই বয়স হয়েছে, তুই মাত্র 8ম শ্রেণীতে উঠলি, তুই এখনো মানে হাই স্কুল শেষ করে মানুষ কলেজে যায়, পড়াশোনা করে, তারপরে না হয় মানুষের এগুলা চিন্তা ভাবনা থাকে। তো আমি বলতেছি ওর ফ্যামিলি রাজি না, আর তাছাড়া তোমরা তো কখনো রাজি হবে না, সেজন্য আমি আমি তো আর কষ্ট পাবো না, ওকেও কষ্ট দিতে পারবো না, সেজন্য আমি চলে যেতে লাগছি। তো পরে আমার ফোন নিয়ে গেছে আমার হাত থেকে, বলতেছে তোর ফোন দে। পরে আমার ফোন নিয়ে গেছে, ফোন পরে আমার ফোনে ও ফোন দিছে, ওর ফ্রেন্ডে ফোন দিছে, যে আমার কাজিনের কাছে ফোন দিছে যে এরকম এরকম অবস্থা। আমার কাজিনই শুনেনি, ও কলেজে ছিল। তো পরে ও বাড়িতে এসে দেখতেছে এই অবস্থা, আমার এইভাবে আটকে রাখছে। তো পরে ও ফোন দিছে ওর কাছে, বলতেছে যে কি হয়েছে। তো বলতেছে এরকম এরকম হয়েছে, আমরা চলে যাওয়া ধরছি, পরে বাবা ধরা খেয়ে গেছে, এভাবে হয়েছে। তারপরে আমার আফু আমার ফোন টোন সব নিয়ে গেছে, আমার আফুর কাছে ও ফোন দিছে। পরে আমার আফু বলতেছে তুমি ওকে বিয়ে করবা। পরে বলতেছে হ্যাঁ আমি ওকে বিয়ে করব, বিয়ে করব বলেই তো নিয়েছি। পরে বলতেছে
আচ্ছা তোমার গার্জিয়ান নিয়ে আসো, কে কে আছে তোমার, ওর ফ্যামিলি যা আছে সব নিয়ে আসো। পরে বলতেছে না আমি সব আনতে পারবো না। পরে বলতেছে কেন আনতে পারবো না? পরে বলতেছে আমি যাদেরকে নিয়ে আসবো তাদেরকে মেনে নেবেন তো? বলতেছে হ্যাঁ, তোমার গার্জিয়ান, তোমার বাবা আছে, মা আছে, ভাই বোন আছে, তাদেরকে আনলেই হবে, আর বাহিরের কাউকে আনতে হবে না। পরে বলতেছে না আমার বাবা আসতে পারবে না, আমার বাবা ছাড়া অন্য কাউকে নিয়ে আসবো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার বাবা আসবে না, তোমার মা তো আছে? হ্যাঁ আমার মা আছে। পরে ও গার্ডিয়ান নিয়ে আসছে। আসার পরে এখন আমাকে তো মানে আমি আবার কিছু করি কিনা, রুমের ভিতরে আত্মহত্যা করি কিনা, এই করি কিনা। পরে আমার সাথে আবার আমার ফুফুকে দিয়েছে যে ওর সাথে থাকো, মানে আমাকে বাহিরেও যেতে দিচ্ছে না। আমার খাবার দাবার সব রুমের ভিতরে এনে দিতেছে যে আমি চলে যাব কিনা। আমার ফোন টোন তো সব নিয়েই গেছে, তাই তারপর আমি চলে যাব কিনা, আমাকে বাইরেও যেতে দিতেছে না। তো পরে এভাবে যাক ও আমার ফোন টোন সব নিয়ে গেছে, আর তো আমাকে কিছু দেয়নি। 2 দিন পরে মানে ওকে যখন আমাকে বলেছে যে ঠিক আছে তোকে বিয়ে দেবো, তুই চিন্তা করিস না, আমি যখন খাবার দাবার খাই না, কিছু খাই না, তো বলছে ঠিক আছে বিয়ে দেবো, তুই চিন্তা করিস না, ওর সাথে বিয়ে হবে। তো যাক, ও এভাবে বলছে, কিন্তু ওখান দিয়ে যে মানে ওকে আরো উল্টা করতেছে, ধমকাইতেছে, ওটা তো আমি জানি না, কারণ আমার ফোন টোন তো নাই কিছু। তো পরে 2 দিন পরে যখন ও এভাবেই করলো, তারপরে ওকে মানে আমাকে বিয়ের কথা বলে, ওকে বিয়ের কথা বলে করলো, ভালো মানালো। পরে এইভাবে বলতেছে না, এবার তুমি কেটে পড়ো। পরে আমার সিম টিম মানে আমার আপুর কাছে ওগুলো আছে মোবাইল, ও আবার আমাকে ফোন দিলে পাচ্ছে না, আমি ওকে পাচ্ছি না। পরে বলতেছে তুমি কেটে পড়ো, তুমি যদি আর কখনো এদিকে আসো কিংবা এই ত্রিসীমানায় দেখি তোমাকে, তাহলে মানে খুব ভয়াবহ হবে, খুব খারাপ হবে। তুমি কেটে পড়ো ভাই, আমাদের বোন আমাদের কাছেই থাকুক, তোমার পথে তুমি যাও। তো পরে এগুলা বলাতে ও মানে চলে গেছে। কয়েকদিন ওই ছিল। পরে থাকার পরে ওর সিম নিয়ে গেছে, ওর মার নামে রেজিস্ট্রেশন, ওটা নিয়ে ভেঙে ফেলছে। পরে আর ওরা অপমানিত হচ্ছে আমাদের এখানে এসে, পরে আর কথা বলে না। এখন ও কি দিয়ে কথা বলবে? পরে ও আবার ওর মানে কে যেন, ওর আইডি ছিল না তখন, পরে ওকে কে যেন একটা সিম নিয়ে দিছে। পরে ও কিছুদিন পরে ফোন করেছে, আমার এই নাম্বারে করেছে, আমার আপু ধরেছে। পরে ধরার পরে বলতেছে মানে আমার কথা বলতেছে, পরে বলতেছে ঠিক আছে, তোমারে বলছি না আর এখানে ফোন দিতে না, তারপরে যেহেতু ফোন দিয়েছো, তো তোমার সাহসটা দেখি, তুমি আসো। পরে ও আমার মনে ভাবছে যে ও আসবে না। পরে ও আসছে আমাকে নিতে। আসার পরে আমার আমার আব্বু ওকে আমার সামনে, আমি সামনে বসে আছি, আমার আব্বু ওকে মানে 2 গালের মধ্যে 4টে থাপ্পড় মেরে বলতেছে যে তো সাহসটা তো কম না, আবার আসছিস তুই এখানে না। পরে ওর মানে আমার আব্বুর পাও ধরে বসে রয়েছে যে প্লিজ আঙ্কেল আপনি আমাকে এভাবেই করেন না, আসলে আমি আপনার মেয়েকে নিতেই আসছি, আর আপনার মেয়েকে চাইবি দিয়ে আমি বারবার এভাবে করতেছি। তারপরে মানে ওকে এভাবে আমার আব্বু মানে লাথি মেরে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পরে সবাই ধরেছে। ধরার পরে পরে এবার ওকে বলেছে তুই যদি আজকের পর থেকে আর কখনো এদিকে আসিস কিংবা কখনো ওর কথা মনে রাখিস, তাহলে তোর অনেক খারাপ হবে। তো যত টাকা পয়সা থাকুক না কেন, আমি এগুলাকে ভয় পাই না। পরে যাক, ও চলে গেছে। চলে যাওয়ার পরে এবার 1.5 মাস 2 মাস পরে ও আবার ফোন করেছে আমার আফুর কাছে। পরে তখন আমি মানে ছিলাম না, ঘরে ছিলাম না, আমি যেন কোথায় ছিলাম। তো আমি পরে দৌড় দিয়ে এসে শুনতেছি যে আমার আপু ওর সাথে কথা বলে। পরে আমি বলতেছি কি রে, কার সাথে কথা বলিস আপু? পরে বলতেছি আমার দেবরের সাথে কথা বলি। পরে আমি বলতেছি কি না, তো আমি তো লাউড বাড়িয়ে দিয়ে কথা বলতেছি তো। তো পরে আমি বলতেছি, পরে ও জিজ্ঞেস করে কয়ে মানে আমার নাম ধরে বলতেছে ও কোথায়। তো বলতেছে আমার আপু মানে কান্নার ভাঙ ধরে বলতেছে ও তো নাই, ও তো মারা গেছে আত্মহত্যা করে, তোমার সাথে বিয়ে দেই নেবি দে। পরে মানে ও অনেক কান্না করছে, অনেক কান্নাকাটি করে যে এটা কাজ করছেন আপনাদের কারণে আজ এরকম হয়েছে, আপনাদের কারণে এই পরিণাম হয়েছে আজকে। পরে এগুলার বলাতে যাক, ওটা গেছে। পরে 2-3 দিন পর ফোন দিছে, আবার ওর বন্ধুরে দিয়ে ফোন দেওয়া হয়েছে, ও ভয়ে ফোন দেয়নি। ফোন দেওয়া হয়েছে, পরে বলতেছে দেখো আমি তো তোমার সাথে মিথ্যা বলেছি, আমার বোন মারা যায়নি, আমার বোনকে আমরা বিয়ে দিয়ে ফেলছি। পরে এটা বলাতে মানে তারপরও অনেক কান্নাকাটি করছে, অনেক খোঁজ চাইছে যে কোথায় বিয়ে দিয়েছেন, কি আসে বিষয়। তো পরে ও বলেনি, কিছুই বলেনি। পরে ওই দিনই লাস্ট কথা ওর সাথে আমার বোনে বলেছে, বলে আমার সিমটা ভেঙে ফেলছে। আমার সিমটা ভেঙে ফেলছে, ওর ফোনে ফোন দিত, ওর সিমটাও ভেঙে ফেলছে, যার কোনো সিমই চালাবো না, নতুন সিম কিনবো। পরে আমার তো নাম্বার মুখস্থ ছিলই, সিম ভাঙলে আর কি হবে, আর যাই হবে। তো আমাকে কোনো দিকে যেতে দিচ্ছে না, আমি ফোনও দিতে পারতেছি না, ঘর থেকে কোথাও যেতে দিচ্ছে না, আমার হাতের কাছে ফোন নাই, কিছু নাই।
তো আমাকে আমার মেজো আপুর বাড়িতে পাঠিয়ে দেয় গাজীপুর। বলতেছে ওই বাড়িতে গিয়ে কিছুদিন বেড়ায় আস, ওখান থেকে আসার পরে তারপরে দেখবো একটা ব্যবস্থা করব। ওকে এখন মারধর করেছি তো, ও মানে এখন একটু রেগে আছে। ওর সাথে তোর বিয়ে হবে, সমস্যা নেই, তুই একটু ঘুরে আয়, তোর মন টন এখন খারাপ, একটু ঘুরে আয়। তো আমি আমার মেজো আপুর বাড়িতে আসি, আমি থাকতে থাকি। প্রায় 1 মাসের মতো আমি ছিলাম। থাকার পরে এবার যখন আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে মানে যখন আমি সাহসের জ্বালা জিজ্ঞেস করতে পারি না, তো আমার বড় আপুরে জিজ্ঞেস করি যে ও কোথায়, ফোন টোন দিয়েছে তোর কাছে? পর বলতেছে ও আমার কাছে ফোন দিয়েছে আর আমি ওকে বলে দিছি যে তোর বিয়ে হয়ে গেছে, তুই আর ওর কথা জিজ্ঞেস করিস না। তো পরে ওই থেকে আমাকে অনেক করতো। তা আমি প্রায় মানে ওর সাথে যখন আমাকে মেনে নেয়নি কিংবা বিয়ে দেয়নি কিংবা যাই হোক, ওকে মারধর করেছে, ওকে অনেক কষ্ট দিয়েছে। তারপরে মানে ওই ওই শোকে শোকে মানে আমি কিরকম হয়ে গেছি, আমি খাইনি পুরো 1টা মাস, আমি ভাতের কাছে যাইনি। আমি পানি, তারপরে কিছু জুস, কিছু দুধ, মানে সামথিং কিছু এগুলা মানে পান করে থাকতাম। তখন আমার মানে ভাতই আমার মন চাইতো না, কিচ্ছু খাইতে পারতাম না। আর আমি আমাকে তো রুমের ভিতরে রাখতো, আমি আমার ভাইয়ের সামনে যেতে পারতাম না। আমার ভাইয়ে আমার খুব আমার প্রতি জিদ ছিল যে ও আমাকে কিছু একটা করবে, আমাকে মেরে ফেলবে, আমাকে মানে কাটবে মারবে, এগুলা খেপ ছিল। তা আমি ওর সামনে যাইতাম না, আমি রুমের ভিতরে থাকতাম সারাদিন। তো পরে এগুলা করার পরে তারপর যাক, ওর সাথে তো বাদ হয়েছে, আর এই করে নেই তো, আছি, থাকতেছি। ওই থেকে তো পড়াশোনা করতে দিতে যাইতেছে না, কিছু করতেছে না। তো বলতেছে আমাকে বিয়ে দেবে, কোথায় যেন একটা ছেলে চাইছে। ও দোকান করে, আর মানে এমনি পড়াশোনা শেষ করছে, এখন দোকান করতেছে, নিজেদের দোকান আছে। তো এরকম একটা ছেলে চাইছে যে আমাকে বিয়ে দেবে। তো আমি বলতেছি না, আমি এখন বিয়ে করব না। তো বলতেছি কেন, কিছুদিন আগে বিয়ের জন্য গেছিস, এখন কেন বিয়ে করবি না? আমি বলছি তখন সেটা ছিল আলাদা ব্যাপার, আমি এখন বিয়ে করব না, সরি, আমাকে মাফ করো, আমি বিয়ে করব না। পরে আমাকে অনেক জোর করে বিয়ে করার জন্য। আমি বলতেছি না, আমি বিয়ে করব না, যদি বিয়ে করতে হয় তাহলে আমি অন্য কিছু করে ফেলবো, পরে আমাকে হারাবো, আমি বিয়ে করব না। তো যাক, ওগুলা বাদ গেছে। বাদ যাওয়ার পরে এভাবে আমি কিছুদিন, আমার হাতে আর ফোন টোন থাকে না, কিছু থাকে না। এর মধ্যে ওরা মানে আমেরিকা সেটেল হয়ে যায়। ওদের আগেই 2টা ভাই ছিল আমেরিকায়, ওরা 3টা ভাই বোন নেই, 2 ভাই আমেরিকা ছিল। আর ওর বাবা যাইতো আসতো, ওর মা আর ওই দেশে ছিল। ওদের ফ্যামিলি মেম্বার 5 জন। ওর ভাবিরাও আমেরিকা ছিল, ওরা আসতো যাইতো। তো লাস্টে ও আর ওর মা ছিল, তো ওদের দুজনকেও লাস্টে নিয়ে গেছে আমেরিকায়। এসব কিছু হওয়াতে ওর ভাইয়ারা শুনেছে, শুনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে পরে কি তো তারপর বন্ধু কি হলো শুনি। তারপর যখন ওর সাথে হয়, তো একে একে দুটো কষ্টই আমি পাই আমার জীবনে, এতটুকু জীবনে। তো পাওয়ার পরে এবার 16 সালে যখন মে মাসে এটা হয়, যাক, মে জুন জুলাই মানে কয়েক মাস এভাবে চলে যায়। 16 সাল পুরাটাই পার করে দিই। 17 সালে মানে আমি চুরি করে ফোন হাতে নেই, আমাকে ফোন ইউজ করতে দেয় না। তখন আমি মানে এখন আমার একটা নেশা ধরে গেছে, এখন মনে হচ্ছে আমি ফোন ছাড়া থাকতে পারি না। তো আমি ফোন হাতে নিয়ে চুরি করে, তো আমার একটা বান্ধবী আমাকে ফোন দেয়, ওর বিয়ে হয়ে যায়। ওর বিয়ে হয়ে যাওয়ার পরে ওর ফোনটাও আমাকে দিয়ে যায়, ওর সিমটা ওর ফোনটাও আমাকে দিয়ে যায়। দিয়ে যাওয়ার পর আমি চুরি করে ইউজ করি। তো পরে একদিন আমার ভাইয়া দেখে ফেলেছে। তখন আমাদের এলাকায় কারেন্ট ছিল না, আমাদের এলাকায় তখন সৌর বিদ্যুৎ ইউজ করতে সবাই। তো আমি একদিন চার্জে দেওয়ার সময় আমার ভাইয়া কোত্থেকে যেন ফট করে এসে দেখে ফেলেছে, দেখে আমার ফোনটা নিয়ে গেছে। নিয়ে আমার ফোনটা মানে ভাঙে নাই, ওর কাছে রাখছে, সিমটা ওর কাছে রাখছে। পরে নিয়ে যাওয়ার পর মানে আমার এতটা কষ্ট লাগছে, এতটা মানে খারাপ লাগছে যে কেন আমি ফোন নিলেও সমস্যা কি, কিংবা আমার কাছে কেন ফোন নিতেছে, আমি তো আর কারোর সাথে কথা বলতেছি না, আমি কিছু করতেছি না, আমি আর কোনো কিছুতে জড়াবো না। আমি জাস্ট আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলে একটু মনটা ভালো থাকে, গান শুনি। আর ছোটবেলা থেকে আমার গান খুব পছন্দ। আবার আমি স্কুলে গান গাইতাম এক সময়। তো আমার খুব পছন্দ ছিল, সেজন্য আমি গানের জন্যই মানে বলতে গেলে আমি বেশিরভাগ ফোন হাতে নিতাম। এখন আমি গান শোনার জন্য ফোন ইউজ করি, তাই আমার কোনো প্রয়োজন না ফোন। তো আমার ফোনটা নিয়ে গেছে যখন, তো আমি খুব মানে কষ্ট পেয়ে আমি মানে একদম হতাশা হয়ে গেছিলাম। তো আমি কি করলাম, আমি ছুরি নিলাম হাতে। তখন রমজান মাস ছিল, আমি মানে এতটা রাগ আসছে যে আমি পেটে দিয়ে ছুরি ঢুকাই দেবো।
তখন আমার আম্মা মানে রান্নাঘরে রান্না করতেছে। তো আমি ছুরি নিয়েছি, নিয়ে মানে পেটে আঘাত করব, অল্প একটু লাগিয়েছি, মানে তখন আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, আমি কিছু জানি না। তো পুরোটা বিকেল আমি মানে আমাদের বারান্দাতে পড়েছিলাম। আমার আপুরাও ছিল না, আমার আম্মা তো রান্নাঘরেই, আর বারান্দাতে কেউ আসে নাই। পরে যখন মানে আম্মা রান্না বান্না শেষ করে ইফতার টিফতার রেডি করে আমাকে, ভাবছে আমি ঘুমাইতেছি রুমের ভিতরে খুঁজলো নাই। তারপরে যখন হল রুমে গেল, তখন মানে গিয়ে দেখতেছি যে আমি পড়ে আছি। পরে তো চিৎকার দিয়ে পরে যাক ডাক্তার টাক্তার এনে পরে ঠিকঠাক করে করছে। তো পরে বলতেছে কি এরকম করছিস কি লাই? পরে আমি বলছি আমার ফোন নিয়েছে কে লাগে, আমার ফোন কেন নিয়েছে? আমি তো বলিনি, আমি আমি ফোনের কথা বলবো না, সিম চালাবো না প্রয়োজনে। তারপর ওকে বলেন আমার ফোন দিয়ে দিতে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে সিম চালাবে না ফোন। পরে আমাকে ফোন দিয়েছে। পরে ও আমার সিমটা নিয়ে গেছে। পরে আমি চুরি করে মানে দেখতেছি সিম না চালালে ভাল লাগে না। মানে ফোনে ঠিক আছে গানের জন্য ফোন চালাই, ফোনের শোভা হচ্ছে সিম, সিম না চালালে মনে হচ্ছে ভাল লাগে না। পরে আমি চুরি করে মানে সিম নিয়ে নেই। আমার তো আইডি নেই। তা আমি আমার আম্মাকে মানে আমার আম্মা তেমন বুঝতে পারে না, তা আমি বলতেছি আম্মা তোমার আইডিটা একটু লাগবে, আমার একটা সমস্যা আছে, ওখানে একটু লাগবে, তো তুমি একটু চলো, তোমার ফিঙ্গার দিতে হবে, তুমি তো আমার মা, তো মার ফিঙ্গার লাগে। তা আমার আম্মা বুঝে নাই, ও ফিঙ্গার দিয়ে ওর নামে সিম কিনে নিয়েছি। নেওয়ার পরে এবার যখন আবার রেজিস্ট্রেশন করাও সিম বিক্রি করে। তো নেওয়ার পরে কিছুদিন পর আবার ধরা খেয়ে যায়, ধরা খাওয়ার পরে এবার আমার ভাইয়া দুটো সিম একসাথে ভেঙে ফেলে। ভাঙার পরে এবার আমি আবার সিম কিনি। তখন রেজিস্ট্রেশন করা সিমই দোকান থেকে কিনি, একটা রবি সিম কিনি। কেনার পরে তখন এবার আমার ফোন সিম কিছুদিন পর এবার পুরাপুরি আমার সিম মানে ফোন আর সিম নিয়ে গেছে, যে আর দিবেই না, আমাকে আর সিম দিবে না, ফোনও দিবে না সিমও দেবে না, গান শুনতে হবে না, এভাবে থাক। পরে আমি মানে এতটা রাগ হয়েছিল আমার, এটা 17 সালের কাহিনী, এতটাই রাগ হয়েছিল যে আমি মারা যাব, আমি আর বেঁচেই থাকবো না, কেন আমার আমার পথে এত বাধা কেন? আমাকে না দিচ্ছে পড়াশোনা করতে, না দিচ্ছে কোনো দিকে যাইতে, না দিচ্ছে কিছু করতে, আমি মরেই যাব, আমি থাকবো না। পরে আমি কি করেছি, আমি বাজারে গিয়েছি, বাজারে গিয়ে আমি এন্টিন কিনে এনেছি। মানে আমাকে বিক্রি করতে চায় না, আমি অনেক অজুহাত দেখি, অনেক কিছু করে ওভাবে করে পরে আমি এনেছি। আনার সময় আমার একটা কাকা দেখে ফেলেছে। ও দেখার পরও কাউকে কিছু বলেনি, আমাকেও কিছু বলেনি। বাড়িতে আসছে, আইসে শুধু আমার আম্মাকে বলছে যে দেখো ফোন একটা বড় কিছু না জীবনে, পরে হয়তো ফোন ধরেই কান্না করবা যে ফোনের জন্য মেয়ে হারাইছি। আর আমার আম্মা বলতেছে মানে কি বলতেছিস? ওরা বলতেছে এভাবে এভাবে এখনো ভালো থাকতে ওকে ফোন দিয়ে দাও, ও যদি ফোন নিয়ে ভালো থাকে সমস্যা কি? ওকে তো আর কোনো দিকে যেতে দিচ্ছ না, বাড়িতেই তো থাকতেছে, ওকে ফোন দিয়ে দাও, সমস্যা নেই, ও এভাবে ভেবে এনেছে। পরে আমার কাকা এনে এসে আমার হাত থেকে ওয়েন্ডিনের বোতলটা কেড়ে নিয়ে গেছে। আমি খাবো বলেই আনছি, কেড়ে নিয়ে গেছে। তো পরে আমাকে ফোন দিবে বলেছে, আমাকে ফোন দেয় না। 5-6 দিন হয়ে গেছে, এখন আমি থাকতে পারতেছি না, আমাকে ফোন কেন দেয় না? পরে আমি কি করেছি, আমি মানে পাশি দিব বলছি, আমি পাশি দিব ভেবে আমি পাশের দড়ি হাতে নিয়েছি, যে আমি পাশি দিয়ে মরে যাব। পরে আমি রুমের দরজা টরজা আটকে পাশি দিতেছি। পরে মানে দরজাকে লাথি দিয়ে ভেঙে, আরএফএল দরজা ছিল ওটা ভেঙে পরে ভিতরে ঢুকছে, ঢুকে পরে ওখান থেকে আমাকে মানে মুক্তি করেছে। তারপরে আমাকে মানে ফোন দিয়েছে যে ঠিক আছে তোকে এবার ফোন দেবো। তো আমাকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে এবার 17 সাল পুরাটাই গেল। 18 সালে ফেব্রুয়ারি মাসে এবার যখন আমার ভাইয়া দেখতে পাচ্ছে যে আমি মানে সিম ইউজ করতেছি, তাছাড়া ওর কানে কে যেন বলে দিয়েছে যে আমি নাকি দুইটা সিম ইউজ করি, দুইটা মোবাইল ইউজ করি। আমার একটাই মোবাইল ছিল, আমি বাংলা লিংকে সার্ভিস ইউজ করতাম, ওই সার্ভিস থেকে আমার একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়, চট্টগ্রাম থাকে ও, স্যামসাং কোম্পানিতে জব করে। তো আমাকে একটা ফোন পাঠিয়েছে কোরিয়ান সার্ভিসে, ওকে আমি দেখিনি, ও আমাকে দেখে নাই, মানে ভালো লাগছে ফ্রেন্ড হিসেবে যে আমার টাচ মোবাইল নেই, তো আমাকে একটা স্ক্রিন টাচ পাঠিয়েছে। পাঠাবার পরে আমি ওটাও লুকিয়ে লুকিয়ে চালাইতেছি, দোনোটাই চালাইতেছি। এখন আমার বাটনটা লাগিয়ে না, এখন আমি মানে অল টাইম অনলাইনে বিজি থাকি, অল টাইম মানে মেসেঞ্জারে চ্যাটিং করি, ফেসবুকে ঢুকি, ইউটিউবে ঢুকি, ওগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি। মানে এখন আমি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি, কিচ্ছু দিকে মন থাকে না। তো তখন বুঝতেই পেরেছে ওরা যে কিরে এরকম হচ্ছে কেন, কি মানেটা কি? তখন ওরা বুঝতে পেরে ওরা মানে আমার ভাইয়ের কাছে যেন কে বলেও দিয়েছে, কে যেন বলে দিয়েছে জানি না, আমার আম্মা বলেনি।
তো মনে হয় কে দেখেছে, কে বলে দিয়েছে। তো আমার ভাইয়া এসে যখন ধমক টমক দিল যে তুই মরবি না হয় আমাদেরকে মারবি, দুটার একটা করতে হবে। তো এভাবে অনেক কথা বলেছে। তখন আমার খুব রাগ হচ্ছে, আমি বলতেছি আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমি আর এখানে থাকবোই না। তোমরা মানে বাবা মা হয়েছো ঠিকই, ভাই বোন ঠিকই হয়েছো, ছোটবেলা থেকে এমনিতে আমার লাইফটা অন্যরকম। ছোটবেলা থেকে যতটা ভালোবাসা পেয়েছি তার দ্বিগুণ কষ্টই পেয়েছি তোমাদের কাছ থেকে। আমি তোমাদেরকে বলছি যে আমি কোনো দিকে যাব না, কারোর সাথে আর রিলেশন করবো না, কিছু করবো না, আমি ফোন চালাই, তাতে সমস্যা কি? তারপরে তোমরা এটাই মেনে নিতে পারতেছো না, তার কি মেনে নিবা? মানুষের সন্তান অনেক দোষ করে, অনেক কিছু করে, আমি তো কিছুই করিনি, তারপরে তোমরা এগুলা মেনে নিতে পারতেছো না। তারপরে যাক এগুলা বলে আমার আম্মা বলতেছে ঠিক আছে, দুই ভাই বোনের মাঝে এখন অনেক কিছু হয়েছে, পর অনেক ঝড়কা বিভেদ হবে, তো তুই গিয়ে কিছুদিন থেকে আস তোর আপুর বাসা থেকে। তো আমি ঢাকা চলে আসছি। আমার সেজ আপু থাকতো তখন চিটাগাং রোড, ওখানেই থাকতো। তো আমি ওখানে আসছি বেড়াতে। ওখানে আসি ফেব্রুয়ারির 2018 সাল ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমি ওখানে আসি। ওখানে আসার পরে 23 তারিখ 24 তারিখ সকালবেলা আমার ফোনে একটা রং নাম্বার আসে। সেটা হচ্ছে আমার ইমুতে। আমি তখন ওয়াশরুমে ছিলাম, আমি গোসল করতেছি প্রায় 10টার দিকে, 10টা সাড়ে 11টার দিকে। মানে আপু বলতেছে তাড়াতাড়ি গোসল করে আস, ওখানে ভাড়াটিয়া বেশি, আবার মানে লাইন ধরতে হবে গোসল করলে, পরে পরে দেরি হয়ে যাবে, তো গোসলটা সেরে আস। তারপর আমি গোসল করতেছি, আমার ফোন ওয়ার্ড্রপের উপরেই ছিল। তো আমার ফোন কখনো আসলে এমনিতে আমার আপু ধরতো না, কিংবা কেউই আমার ফোন ধরতো না। এই যে বাড়িতে এত কিছু হইতো, তারপর আমার ফোন ধরতো না কেউ। যদি কোথাও থাকতো আমার ফোন আসলে কেউ ফোন ধরতো না। তো সেদিন মানে অনেক ফোন আসতেছে, এই যে রং নাম্বারটা, পরে আমার আপু ফোন ধরলো, আমি তো ওয়াশরুমে আছি। পরে আপু হেলো বললো, পরে কেটে দিয়েছে। তো পরে আপু আর কিছু বলেনি। পরে আমি যখন ওয়াশরুম থেকে আসছি দেখতেছি অনেকগুলা ফোন বাজতেছে। তো পরে আমি ফোন ধইরা মানে কথা বললাম যে কে আপনি, কি 120 অচেনা নাম্বার। পরে ও পরিচয় দিল, বলল যে এরকম এরকম একটা মেয়ের কাছ থেকে ওর বান্ধবীর নাম্বার ও দিয়েছে, ওই মেয়েটার সাথে আমার রিলেশন, ও আমার কাছ থেকে এরকম এরকম অনেক টাকা পয়সা খাইছে, অনেক কিছু খেয়েছে, এখন ওর বান্ধবীর নাম্বার দিয়েছে, আপনি কি ওর বান্ধবী নাকি অমুকের? তো আমি বলতেছি না না, আসলে সরি, আপনি তাহলে ভুল নাম্বার ডায়াল করেছেন, আমি চিনিও না জানিও না, এরকম নামের কেউ নেই। আপনি আসলে নাম্বার হয়তো মিস্টেক হয়েছে নিতে সময়, আপনি আর একবার ট্রাই করে দেখুন। পরে আমি এগুলো বলে কেটে দিয়েছি। ও আবার ফোন করেছে, ওরা বলতেছে আপনি আবার কেন ফোন করেছেন? বলতেছি সমস্যা কি, ফোন করছি দেখে কি হয়েছে? আপনি অপরিচিতা, আস্তে আস্তে কথা বলতে জানা হবে, চেনা হবে, পরিচিত হবে। আমি বলছি আমার প্রয়োজন নেই, আপনি একটা ছেলে মানুষ, আমি একটা মেয়ে মানুষ, মানে আমি অনেক অনেক অজুহাত দেখাই, মানে অনেক হাদিস টাদিসও বলে ফেলেছি, যাতে ও মানে কথা না বলে। মানে কেমন যেন আমার ছেলেদের প্রতি মন উঠে গেছে মনে হচ্ছে। কোনো একটা ছেলের কণ্ঠ শুনলে তখন আমার কাছে খারাপ লাগতো, যে আমি মানে কিরকম যেন খুব মানে আমি সেন্সলেস হয়ে যেতাম, মনে হতো যে তাকে আমি মেরে ফেলি, এরকম লাগতো। তো আমি তাকে অনেক রাগ হয়েছি। হওয়ার পরে মানে সে তারপরও ফোনটা তখন কেটে দিছে, দিয়ে আবার বিকেল বেলা ফোন দিছে। দেওয়ার পরে আমি ব্লক করে দিছি। এভাবে 2-3 দিন ও ফোন দিতেই ছিল, আমি ব্লক করে দিতাম। দেওয়ার পরে এবার 28 তারিখ, 28 তারিখ সকালে আমি আবার সে ওয়াশরুমে থাকি গোসলখানায়, সেদিনও আর ফোন দিতেই থাকে। তখন আমার আপু সেদিন ফোন ধরে, ধরে সে গেটের সামনে গিয়ে কথা বলে যে কে আপনি, কে আসো বেশি এত ফোন দিতেছেন। পরে আমার আপু যখন কথা বলে, আমার আপুর কাছে সব বললো যে এমনি এমনি এভাবে এভাবে হয়েছে, আপনার বোনের কাছে আমার নাম্বারটা গেছে, আপনার বোনে পাত্তা দিতেছে না, কথা বলতেছে না, কিছু না। মানে অনেক বানিয়ে চুরিয়ে বলেছে যে আমাকে অনেক অপমানি করছে, কিসের এত অহংকার, কিসের কি আমাকে অনেক করছে। আহ, আপনি কি ওর বড় বোন নাকি না ওর ছোট বোন? তো আমার আপু বললো যে ও আমার ছোট বোন হয়, আমি ওর বড় বোন, ও আমার বাসায় এসেছে বেড়াতে। তো কই এরকম তো কারোর সাথে কথা বলে নাই। তো ও যদি কথা না বলতে চায় তো কথা বললেন না। কয় না আপু আমার ওকে ভালো লাগছে, আসলে ওর কথা ঠিক আছে, ও কোনো ছেলেকে পাত্তা দেয় না, সত্যি অনেক ভালো মেয়ে। যদি খারাপ মেয়ে হতো তাহলে তো ও নিজেই কথা বলতো, নিজেই আরো মিষ্টি মিষ্টি আলাপ করতো, কিন্তু ও পাত্তাই দিচ্ছে না। আমার এত নাম্বার থেকে ফোন দিচ্ছে, ও ব্লক করে দিতে, শুধু ইমু, নতুন ইমু দেখলেও ব্লক করে দেয়। তো পরে বলতেছে আসলে ও অন্যরকম, ওই রকমই। তো আমার আপু এগুলো বলার পরে কথাটা বলে ফোন কেটে দিয়েছে। আমিও ওয়াশরুম থেকে আইসা আমার ফোন খুঁজতেছি, তো ওখানে বাড়াটি একটা বলতেছে ওই যে তোমার আফুর কাছে তোমার ফোন নিয়ে কথা বলতেছে। তা আমার রাগ উঠে গেছে, কি রে, আমার ফোন দিয়ে ও কিসের কথা বলে?
তো আমি ওর কাছে গেলাম, গিয়ে বললাম, এই কার সাথে কথা বলছিস? পরে বলতেছি, দেখ কার সাথে কথা বলছি। পরে দেখতেছি মানে ওই ছেলেটার ইমো। পরে দেখে আমার মাথার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি বলতেছি, ওর সাথে কেন কথা বলতে চাস তুই? ওকে চিনি না, জানি না। পরে বলতেছে, এই বেয়াদব, তুই মানুষকে এভাবে খারাপ ব্যবহার করতে হয় নাকি? কথা না বলবি, না বলবি। মানুষ কি বলে? আমি কি, যে যাই বলুক না কেন, আমার ওগুলা দেখার বিষয় না। আমি ওর সাথে কথা বলবো না। পরে যাক, এগুলা বলার পরে আমার বোন আমাকে অনেক বকাঝকা করছে। এবারও ফোন দিতেছে, বারবার ফোন দিতেছে, অডিও কল, ভিডিও কল। আমি যখন পাত্তাই দিই না, কথা বলি না, আমি রাগ হয়ে ফোন খাটের উপর করে ফেলে তারপর আমি মানে গেটের সামনে গিয়ে বসে আছি। যে কি যে একটা শুরু হচ্ছে, মানে ভাল লাগে না। পরে আমার আফু ধরে কথা বলতো, ও ফোন দিতে আমার আফুই কথা বলতো একটু একটু, ছোট ভাই বলে কথা বলতো সুন্দর করেই। ও আমার আপুর সাথে সুন্দর করে কথা বলতো। যাক, এভাবে যত ব্লক মারতেছি, কিছু করতেছি, ধরতেছে না। পরে আমার ইমুতে ছিল ছবি, ছবি থাকাতে ওটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিয়েছে। স্ক্রিনশট দিয়ে নিয়ে নিয়ে এবার আমি তো তখন কিছুই বুঝতাম না, কারণ আমি তখন এতটা মাত্র মানে টাচ ফোন ইউজ করতেছি। এখন যা বুঝি আর কি, যে ছবি ছাড়া কিংবা এটা একটা বিষয় না, এটা একটা ফ্যাড না। তো তখন আমার কাছে অনেক কিছু, যে আল্লাহ আমার ছবি কি করে না করে। ও বলতেছে, আমি তোমার ছবি পুরা দেশ ছড়িয়ে দেব, পুরো পৃথিবীতে ছড়িয়ে দেব। এবার বলো তুমি কি করবে? একটা কলম কিনে হবে, তোমার বিয়ে হবে না, এই না সেই না। অনেক ভয় দেখাইছে, অনেক কিছু করেছে। তারপরে হিসেবে মানে আমি তারপরও করি না, যে দেখেন আমার ভাল লাগে না। আমি ওর কাছে আমার আগের দুটা কষ্ট শেয়ার করেছি। তারপর আমি বলেছি যে দেখেন, আমরা দিন এনে দিন খেতে পারি না, আমরা অনেক গরিব, আমি অনেক গরিব ঘরের মেয়ে। মানে ও অনেক বড় লোকের ছেলে, ওদের অনেক টাকা পয়সা, অনেক কিছু। আমি তাও বলি, ও কোন বাড়ির ছেলে? ওদের বাড়ি হচ্ছে ফেনী, ফেনী চৌধুরী বাড়ির ছেলে, নাম করা চৌধুরী বাড়ি। ও ওই বাড়ির ছেলেও। তো ওদের টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে মোটামুটি ভালোই। তো আমি ভাবছি যে না, ওর সাথে আমার মিলে না, হবে না, তেল আর জল কখনো মিল হয় না। আমি চাইনি ওর সাথে রিলেশনটা করতে। ও যখন এবার ব্ল্যাকমেল করে আমাকে মানে রিলেশন করো, ভিডিও কল দিয়ে এভাবে ছুরি চালিয়ে দেয় গলার মধ্যে, যে আমি এখন তুমি লাইনে আছো, আমি যদি এখন কিছু করি পুলিশ এসে তোমার ইমো লাইনে দেখবে, তোমার সবকিছু দেখবে, তোমাকে আটকাবে। পরে যখন এগুলা বলেছে তখন আমি খুব ভয় পেয়ে গেছি, আমি কিছুই বুঝতাম না এগুলো। এখন মানে এখন যা বুঝি আর কি, এই বুঝটা যদি তখন থাকতো তাহলে খুব ভালো হতো। তো আমি মানে খুব ভয় পেয়ে পরে আমি ওকে কথা দিয়েছি। পরে আর কি ওর সাথে মানে রিলেশনটা করি। করার পরেও বলতেছি, ঠিক আছে তুমি আর বাড়ি যেও না, এখানে বাসা ভাড়া নিয়ে থাকো। আমি ওর কাছে সব বলেছি, আমরা গরিব ঘরের মেয়ে, কিংবা আপনার সাথে মিল হবে না, সব শুনেছে। কিংবা আমার প্রবলেম আছে সামথিং, এ চোখে প্রবলেমটা আছে, কিংবা আমি দেখতে এরকম, মানে সবই বলেছি, আমার অতীতে সব কাহিনী তার কাছে খুলে বলেছি। তারপর সেগুলো শুনেও মানে, তারপর আমি এমনটাও বলেছি যে দেখেন, আমি মানে আমাকে প্রশ্ন করছে আমি কখনো কাউকে ভালোবাসছি কিনা, কয়টা ভালোবাসা করছি। পরে আমি বলছি, দেখেন আমি জীবনে 22টা ছেলের সাথে প্রেম করেছি। এবার বুঝেন আমি মেয়েটা কিরকম হতে পারি। আমি অনেক খারাপ, আপনি আসলে মানে দূরে সরে যান প্লিজ, নিজের জীবনটা নষ্ট করেন না। দেখেন আপনি 23 নাম্বারে পড়েছেন, এবার বুঝেন। পরে ও কিছুক্ষণ মানে অবাক হয়ে থাকলো, যে 22টা ছেলের সাথে প্রেম করেছে, আসলে সত্য বলতেছো না মিথ্যা বলতেছো? আমি বলছি, ফান না, যেটা সত্য সেটাই। মানে আমি হাসি টাসি না, একদম করে বলতেছি যাতে সে কেটে পড়ে। দেখেন তারপরেও কিন্তু সে কাটে নেই, সে কিন্তু জোর করে ব্ল্যাকমেল করে আমাকে ভালোবাসছেই, আমার সাথে রিলেশন করছে। দেখ, সে আমাকে আর বাড়িতে যেতে দেয় না, বলে ঢাকা বাসা নিতে। তো ভাবছি, সে যেহেতু বাড়িতে কথা টথা বলতে সমস্যা, গ্রামের বাড়ি, সে রাতে ফ্রি হয়, রাতে কথা বলবে, দিনে কথা বলবে। তো সে তো বিদেশের বাড়িতে কাজ করে, যখন ফ্রি হয় তখন ফোন দিবে। তো গ্রামের বাড়িতে দেখা গেছে ওই সময়টা মিলবে না। তো বলতেছে, ও নিজে বলতেছে ঢাকা বাসা ভাড়া নাও, ওখানে থাকো। তো আমি নিজে নিজে পছন্দ মতো বাসা দেখে নিই, নিয়ে ওখানে থাকতে থাকি। ও সবকিছু খরচ দিতে থাকে, প্রতি মাসে মাসে টাকা দেয়। রুমের ফার্নিচার কেনার জন্য টাকা দিয়েছে, আমি শপিং করার জন্য টাকা দিয়েছি প্রথম মাসেই। আহ প্রথম মানে পরিচয় হওয়ার, রিলেশন হওয়ার 2 দিন পরে ও মানে একসাথে 10,000 টাকা পাঠিয়েছে আমার জন্য। মানে আমি শপিং করতে 10,000 টাকা পাঠিয়েছে। কিছুদিন পরে, মনে হয় 5-6 দিন পরে আবার 10,000 টাকা পাঠিয়েছে। সেটা দিয়ে মানে রুমের হালকা পাতলা শুধু একটা খাট কেনার জন্য। তারপরে কিছুদিন পর আবার 10,000 পাঠিয়েছে। সেটা মানে 1 মাসের মধ্যে প্রায় 30-35 হাজার টাকা পাঠানো শেষ। তো এগুলা, তারপরে যাক,
কিনে টিনে থাকতেছি, খাইতেছি। মানে একটা স্ত্রীকে একটা হাজবেন্ড যেভাবে রাখে, ও আমাকে এভাবে রেখেছে, কোনো কিছুর অভাব দেয়নি। আমি চাইতেও হয়নি। ও মাস শেষ হওয়ার আগে মানে বাসা ভাড়া, এম, সংসারের খাওয়া দাওয়ার খরচ, মানে পুরা সবকিছু আমার, মানে শপিং করতে হয়, মার্কেটে যেতে হয়, সবকিছু ও পাঠিয়ে দিত। তো কিছু বলতে হতো না, ও সব চালাইতো, ভালোই চলছে। 2-3 মাস প্রায় খুব ভালোই চলেছে। 2-3 মাস পরে যখন ও মানে খুব, এবার ঈদের সময় আমি বাড়িতে যখন ঈদ করতে যাই, রমজান ঈদ, এটা 2018 সালেরই কাহিনী। তো আমি যখন ঈদ করতে যাই, ঈদের সময় গিয়ে আমি, আমার একটা দাদুর বাড়ি আছে নদীর পাড়ে, আমি আর আমার বড় আপু ওই দাদুর বাড়িতে যাই। আমাদেরকে যেতে বলেছেন, ইনভাইট করেছেন, তাই আমরা গিয়েছি। ঢাকা থেকে গেছি। তো দাদু বলেছে যাইতে, তো ওখানে গিয়েছি। তো ওই বাড়িতে যাওয়ার পরে নেটওয়ার্ক ছিল না, বোধহয় নেটওয়ার্কের প্রবলেম ছিল, ফোনটা বন্ধ ছিল। প্রায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই কয়েক ঘন্টা ফোনটা বন্ধ পেয়েছে। কিন্তু নেটওয়ার্ক ছিল, ছিল না, ফোনটা মানে ওপেনই ছিল, বাট ও দিয়ে বন্ধ পেয়েছে। আর সেদিন থেকেই সে মানে পুরোটাই মাইন্ড করে ফেলেছে, সেদিন থেকে সন্দেহ ঢুকেছে। আর সেদিন থেকেই যতদিন তার সাথে বাকি দিন রিলেশন ছিল, ততদিনই সে আমাকে অনেক খারাপ বিহেভ করতো, আমার সাথে অনেক রিয়েট করতো, অনেক সিনক্রেট করতো আমার সাথে, অনেক, তা বলার মতো না। তারপর থেকে সে আমাকে পরীক্ষা করা শুরু করে, আমাকে একের পর এক পরীক্ষা দিতেই থাকে, দিতেই থাকে। আমিও সেটা মেনে নেই। আমাকে একটার পর একটা বলতেই থাকে, আমিও সেটা মেনে নেই। আহ কিছু কিছুদিন পরে বলে, আমার ছেলে আছে, বউ আছে, তুমি মেনে নিতে পারবে কিনা? তা আমি তাও মেনে নিই। কিছুদিন পরে বলে, আমার বাবা মা নেই, আমার এখন যারা বাবা মা তারা আমাকে পালছে, তাদের 3টা ছেলে মেয়ে, তারা আমাকে এনে পালছে। আমার আম্মা আমাকে জন্ম দেওয়ার সময় মারা গেছে। দেখো, আমার আপন বলতে কেউ না, আমাকে নিয়ে থাকতে পারবা কিনা? তাও আমি মেনে নিই। কিছুদিন পর আবার বলে, দেখো আমাকে বিয়ে করে কখনো সুখী হব না, কখনো মা হতে পারবা না, এরকমটাও বলে, তাও আমি মেনে নেই। মানে এভাবে একের পর পরীক্ষা দিতেই থাকে। কিছুদিন পর আবার কিছু কাগজপত্র দেখায় যে এগুলো আরবি লেখা, তুমি এগুলা বুঝবে না, আমি না বেশি দিন বাঁচবো না, আমার বড় একটা রোগ আছে, তো তুমি পারবা কিনা দেখো। আমি বলছি, দেখো, যে যাকে ভালোবাসে তাকে 1 মিনিটের জন্য তার সাথে থাকার স্বপ্ন দেখে, 1 মিনিটের জন্য হলো তার সাথে থাকে। আর তুমি তো 2-3 বছর পর মরে যাবা, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে? পৃথিবীতে সবকিছুর গ্যারান্টি আছে, একটা জিনিসের গ্যারান্টি নেই, সেটা হচ্ছে মৃত্যু। হায়াত, মত, রিজিক, এই 3টা জিনিসই তো আল্লাহর হাতে রেখেছে আল্লাহ, আর সবকিছুই তো দিয়েছে। আমি এভাবে বুঝাতাম ওকে। তো যখন দেখতেছি সব পরীক্ষা মেয়েটা মেনেই নিচ্ছে, যত দিচ্ছি ততই মেনে নিচ্ছে, আমি ওকে বলতেছি, দেখো আমি তো চাইনি তোমার সাথে রিলেশন করতে, তুমি নিজেই করেছো, আর নিজেই কেন আমাকে আবার এভাবে এখন মানে পরীক্ষা দিতেছো এভাবে, মানে জালের মধ্যে বন্দি করে আটকিয়ে রেখেছো, মানেটা কি? আমি এদিকে ছুটতে পারছি না, ওদিকে ছুটতে পারছি না, তোমার কারণেই আমার বাবা মার কাছে আমি শত্রু। ওর সাথে মানে যখন রিলেশন করে আমি বাড়িতে যাই, আমার বাবা শুনে, ভাইয়া শুনে, আমার মা শুনে, তখন সবাই আমার, মানে তখন থেকেই সবার কাছে আমি মানে কালারিং। কেউ আমাকে তখন থেকে আমার মানে সবার মন থেকে আমি উঠে গেছি। আগে যা ভালোবাসতো, তখন থেকেই সবাই আমাকে মানে সবার আদর থেকে বঞ্চিত হয়েছি। আমাকে আর আগের মতো ভালোবাসে না, আগের মতো দেখে না। তারপরও হাইস নামিয়েছে, বাংলাদেশে একটা হাইস নামিয়েছে। তো সে হাইস মানে আমার কাছে পাঠাইছে যে কোনটা নামাবে আমি প্রপোজ করে দিতে, তো আমি প্রপোজ করে দিয়েছি যে এটা নামো। তারপরে হাইসের মিষ্টি খাওয়াবে, তো আমাকে বলেছে যে সবাইকে মিষ্টি খাওয়াতে, তো আমি গ্রামে গেছি, তখন আমি সবাইকে মিষ্টি খাওয়াইছি। তারপরে ওদের পুরা ফ্যামিলি সবার কাছে আমার ছবি টবি পাঠাইছে, আমাদের পুরা ফ্যামিলির ছবি, নাম্বার, সবার সবকিছু ওর কাছে আছে, ও পাঠাইছে। ওর বন্ধু বান্ধব যা আছে সবার কাছে ছিল, সবার কাছে ও পাঠাইছে। তারপরে আমি ওকে এতটাই বিশ্বাস করেছি, ও যখন আমাকে বিশ্বাস করতেছে না, তো ও বলতেছে আমার নিবন্ধন ফটোকপি ওর কাছে পাঠাইতে। পরে আমার তখন আইডি ছিল না, আমি নিবন্ধন ফটোকপি ছবি তুলে ওর কাছে পাঠিয়ে দিয়েছি। বলতেছে আমি নাকি ওকে কষ্ট দিয়ে চলে গেলে তারপর ও আমাকে ধরবে। বলছি যে হ্যাঁ, সমস্যা নাই, আমি যদি কষ্ট দিয়ে যাই তো আমাকে ধরবে, সমস্যা নাই, আমি সহজ করে দিই পথ। আমি ওর কাছে সব কাগজপত্র যা আছে, আমার বাবা আমার আইডি কার্ডের ফটোকপি সবকিছু আমি ওর কাছে তুলে পাঠিয়ে দিছি। আমি ওকে এতটাই বিশ্বাস করেছি, দেখেন, ও একটা প্রবাসী মানুষ। আমি কিন্তু প্রবাসীদেরকে এতটা বিশ্বাস করতাম না, আমি প্রবাসী হিসেবে সম্মান করি। আহ জানি না এই লাইফটা কিন্তু প্রবাসীরাও দেখবে কিনা,
তো প্রবাসী ভাই এবং আমার বাবার সমতুল্য যারা আছেন তাদের কাছে আমি একটা কথাই বলতে চাই যে পৃথিবীতে কাউকে ভালোবাসার অভিনয় করে কাউকে জীবনে ঠকাবেন না। কারণ আপনাদের ঘরেও মা বোন আছে, আর আপনারা বিদেশে থাকেন, আপনাদের জীবনটা অনেক কষ্টের। আপনারা কখনো কখনো হাসেন, কখনো কাঁদেন, কাউকে বোঝাতে পারেন না, সেটা জানি। বাবা মা ভাই বোন আপন বলতে কেউ নেই আপনাদের পাশে। কিন্তু তার মানে যে আপনারা এভাবে অনলাইনের মাধ্যমে এভাবে একটা মেয়েকেও এভাবে অনলাইন মনে করবেন, অনলাইন মনে করে, আর আপনার হাতে থাকা ফোনের বাটন মনে করে এভাবে ব্যবহার করবেন, এটা কিন্তু ঠিক না। আমি একটাই অনুরোধ সবার কাছে, প্লিজ ভবিষ্যতে এভাবে আপনারা এগুলা করবেন না। একটাই অনুরোধ আপনার কাছে, যদি কাউকে ভালোবাসতে ইচ্ছে করে, কাউকে মন দিতে ইচ্ছে করে, মন দিয়ে পেতে ইচ্ছে করে, প্লিজ সত্যিকারের ভালোবাসবেন, সত্যিকারের পাওয়ার আশায় সেভাবে এই স্বপ্ন দেখবেন, আর সেটাই পূর্ণ হবে। পূর্ণ হওয়ার মতো সেই কাজটাই করবেন। তো যখন আমি আমি প্রবাসীদেরকে কিন্তু আগে করতাম না। তো যাক, ও প্রবাসী হিসেবে ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, আমি ওকে প্রচুর বিশেষ করে ফেলেছি। আমি সবকিছু ওর কাছে মানে একটা কোনো কথা আমি লুকাতাম না। ওর কারণে আমি সব ছেড়ে দিয়েছি। আমার এই স্কুল জীবনের যেই মানে ছোটবেলা থেকে প্লে নার্সারি থেকে যেই ফ্রেন্ডদের সাথে আমি ছিলাম, ওর কারণে আমি ওইসব পর্যন্ত ছেড়ে দিয়েছি। আমার আজকে মনে পড়ে সব কথা, যে যার জন্য চুরিটা করলাম আর সেই আমাকে চোর বললো। আমি একদিন বাজারে যাই, গ্রামে যাওয়ার পরে বাজারে যাই, তো আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা। তো আমি মানে ও গেঞ্জি নেবে, আমি ওই গলিতে গেছিলাম কসমেটিক্স নেওয়ার জন্য। তো ওই দোকান থেকে গেঞ্জি কিনতেছে, পর আমাকে দেখে মানে খুব খুশি হয়ে গেছে। কিরে কি অবস্থা, কই থাকিস, কই আছিস, অনেক কথা টথা বললো, বলে বলতেছে আচ্ছা গেঞ্জি কিনবো, তো তুই যেহেতু আসছিস একটা গেঞ্জি পছন্দ করে দে। দুইটা গেঞ্জি কিনবো, আমি একটা নেই, তোর তোর পছন্দ একটা নেই। তা আমি বলছি কেন, আমি আমি কি আমি তো আমার পছন্দে কেন গেঞ্জি কিনবে? পরে বলতেছি দেখ যাই হোক ছোটবেলার ফ্রেন্ড। তো পরে আমি ওকে একটা গেঞ্জি পছন্দ করে কিনে দিয়েছি। তো পরে ওর মানে সাথে দুটা বন্ধু ছিল, পরে বলতেছে তুই কি পছন্দ করছিস, দেখ আপু যেটা পছন্দ করছে সেটা সুন্দর, আর তোরটা ভালো লাগে না। পরে ওখানে একটু দুষ্টামি করলাম। পরে ও বলতেছে যে আচ্ছা তোকে একটা কথা বলবো। আমি বলতেছি কি বলবি? বলতেছে রাগ করবি না? তো আমি বলছি রাগ করবো না। পরে বলতেছে তো সব কিছু ঠিক আছে, তো সব পছন্দ জীবনে ঠিক আছে, সব রুচি ঠিক আছে, যা খাইতে যা পড়তে যা চলতে সব তোর মানে সবাই লাইক করতো, খুব ভালোই ছিল। তবে তোর একটা রুচি কেন এত খারাপ, একটা মানে কেন এত খারাপ তোর? তো আমি বলছি কেন? পরে বলতেছে তুই এরকম একটা ছেলেকে ভালোবাসলে লাস্ট পর্যন্ত, মানে তুই মেয়েটা যেরকমই হোক না কেন তোর সামথিং একটু প্রবলেম আছে, কিন্তু এই ছেলেটা তোর কোনো যোগ্যই না, তুই একে কিভাবে ভালোবাসিস? পরে সাথে সাথে আমি ওখানে ওর গালের মধ্যে একটা থাপ্পড় মেরে আমি বলতেছি যে দেখ, তুই তো সাহসটা তো কম না, তুই ওকে নিয়ে কথা বলছিস। আর ভালোবাসা কখনো যোগ্য দিয়ে হয় না, যোগ্যতা দিয়ে হয় না, ভালোবাসা হয় একটা মন দিয়ে। আর মনের দামে সে মনটা কেনার চেষ্টা করবি, ঠিক আছে? কখনো মানুষের চেহারা দেখে রূপ দেখে কখনো মানুষকে ভালোবাসবি না, কারণ মানুষ সুন্দর হয় তার একটা মন দিয়ে। মানুষ কখনো তার দেহ দিয়ে সুন্দর হয় না। হয়তো সে দেখতে খারাপ, দেখতে হ্যাংলা পাতলা, দেখতে ভাল লাগে না, কিন্তু তার একটা মন আছে। আজ আমার মনেই পড়ে যে তার জন্য আমি সেই প্রেমটাকেও বাদ দিয়ে দিয়েছি। আর কিছুদিন পরে সেই প্রেমটা ব্লাড ক্যান্সারে মারা যায়। আমি সেখানে পর্যন্ত যাইনি শুধু একমাত্র তার কারণে। তারপরে তোমার যে প্রবাস থেকে যে তোমাকে ইগনোর করছে, তোমার সাথে আর কথা বলছে না, তুমি সেই গল্পে চলে আসো এখন। ঠিক আছে, তো যাক, ওটা গেল। তার জন্য মানে তাকে কেউ একটা কথা বললে সেটা আমার খারাপ লাগতো, যে আমি তাকে ভালোবাসি। যাক, পরে এভাবে চলতে থাকে। পরে আমি 7 মাস ঢাকায় থাকি, ঢাকা থেকে আমি বাড়িতে চলে আসি, বাসাটা সে ছেড়ে দিয়ে বাড়িতে চলে যাই। আমার আপু বলতেছে আমি বাসা চেঞ্জ করব, তুই কোথায় থাকবি? তো পরে ওকে জানালাম, ও বলতেছে ঠিক আছে তুমি তো একা থাকতে পারবে না, তো বাড়িতে চলে যেত। আমার আম্মা এসে আমাকে বাড়িতে নিয়ে যায়। নেওয়ার পরে যাক ভালো চলে, চলতেছি, খাইতেছি, টাকা দিতেছে মাসে মাসে, চলতেছি। পরে হঠাৎ করে 2-3 মাস পরে আমার ফোন চুরি হয়ে যায়। এটা 2018 সালের ডিসেম্বর মাসের 2 তারিখে আমার ফোন চুরি হয়ে যায় সকালবেলা। সেদিনই ওর হাত ভেঙে যায়, ওখানে ও আহ সিঁড়ি থেকে পড়ে ওর হাত ভেঙে যায়, সেদিনই আমার ফোন চুরি হয়ে যায়। পরে আমি আমার মায়ের ফোন থেকে কথা বলি, আমার ফোন তো চুরি হয়ে যায়। পরে তার হাত ভাঙার খবর শুনি। পরে আমার ফোনে 1 মাস কথা হয়, পুরো ডিসেম্বর মাস কথা হয়। জানুয়ারি মাসের 5 তারিখে ও টাকা দেয় আমার জন্য ফোন কেনার জন্য। আমি ফোন কিনেছি।
তো ফোন কিনে কথা হয়, ইমোতে কথা হয় আগের মতো। তো যাক, কথাবার্তা হয় ভালো, টাকা পয়সা দিতেছে, চলতেছি। ফেব্রুয়ারি মাসের 5 তারিখে বিকেল বেলা শেষ কথা বলেছে আমার সাথে। তারপর দিন থেকে সে হঠাৎ করে আর ফোন দিতেছে না, কথা বলতেছে না, কিছু করতেছে না। তা আমি কিন্তু আগে একটা ইমো ইউজ করতাম, সেই ইমোটা ওর কাছে ছিল, ও চালাইতো। আমার ইমো ও চালাইতো। একটা ইমোতে ওরই একটা নাম্বার ছিল, একটা ইমোই ছিল। আমার ফোনের কল লিস্ট বের করতো। সেজন্য আমি কারোর সাথে কথা বলতাম না, কিছু করতাম না। আমার ফ্যামিলির নাম্বারও চিনতো, ওর কাছে ছিল। তো সে ইমো লাইভ করতো, ফেসবুক লাইভ করতো, অনেক কিছু, বিগু লাইভ ট্যাপ করতো। এগুলো আমি এখন বুঝি আর কি, তখন জানতাম না। তখন ও আমাকে কিছু শেয়ার করেনি। আমি কিন্তু আমার জীবনে সবকিছু শেয়ার করছি, সে কিছুই করেনি। আমি এমনিই তাকে ভালোবেসেছি। কারণ কারো জীবন কাহিনী শুনে কাউকে ভালোবাসতে হবে এমনটা তো না। কারণ কার মন কার প্রতি কি হয়ে যায় কখন বলা যায় না। তো আমি তাকে এমনি ভালোবেসে, কিছুই বলেনি। সে যে লাইভ করতো, এই করতো, সেই করতো, কিছুই বলেনি। পরে আমি যখন একটা ইমো ইউজ করতাম, ও যখন আমাকে ফোন দেয় না হঠাৎ করে, তা আমি আরেকটা ইমো নেই ফোনে, নিয়ে ওই ইমোতে আমি লাইভ দেখতে পাই। সামনে ইমো বেটাতে লাইভ সামনে, তো আমি লাইভ দেখতে পাই। লাইভের মধ্যে আমি হঠাৎ করে খুঁজতে খুঁজতে আমি বুঝি না যে কি এগুলা। আমি ভাবতেছি এগুলা কিসের ভিডিও টিডিও নাকি। পরে দেখতেছি লাইভ, সবাই বোটে বোটে কথা বলতেছে। পরে এভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ করে তাকে একটা বোটে আমি দেখতে পাই। আব্দুল নামের একটা বোটে দেখতে পাই। সে তার ফ্রেন্ড, সে আমার, তার কথা বলতো আমার কাছে। পরে সেখানে দেখতে পাই, সেই থেকে আমি বুঝি সে মানে লাইভ করে। পরে যাক, আমি এবার লাইভ করতে থাকি। আমি কখনো পেজ সামনে আসি না, আমি এমনিতেই পিছনে থেকে লাইভ করতে থাকি, বোট লক করে লাইভ করতে থাকি। তো এবার তাকে আমি লিঙ্ক দিই, আমার আইডি লিঙ্ক পাঠাই তাকে। তো আমার মনে এত কিছু নেই, সে তো আমাকে কিছুই জানায়নি এতদিন ধরে। এখন আমি জেনে গেছি, তারপর আমি কিছু কিছু বলতেছি না। সে তো আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে হঠাৎ করে। কিছু বলা নেই, কওয়া নেই, কিছু জানা নেই, শোনা নেই, হঠাৎ করে। পরে যাক, আমি তারপরে তার সবকিছু জানতে পারলো। তারপরও সে কিছুই বলে না, আমিও তাকে কিছু বলি না। পরে তাকে আমি লিঙ্ক পাঠাই, সে আমার আইডিতে আসে, বন্ধু বান্ধব নিয়ে এসে রিয়েক্ট করে, অনেক বকাচকা করে আমাকে, অনেক গালাগালি করে। তারপর আমি চুপ করে থাকি। অনেক টাইমে আমি যখন মানে নির্হারা পাখির মতো আমি একা একা কান্না করি, তখন বোর্ডের উপরে অনেক লোকে কমেন্ট করে যে আপু, এই লোক আপনার কি হয়, কেন আপনাকে এভাবে বকা দিতেছে, গালি দিতেছে, অনেক খারাপ রেট করতেছে। তা আমি বলতেছি আসলে ওর ভালো লাগে, ও করুক, সমস্যা নেই। আমি কিছু বলিনি যে ও আমার কি হয় না হয়। আর আমি সবাইকে বলতাম যে ও আমাকে খুব ভালোবাসে, তো যে যাকে বেশি ভালোবাসে তাকে হারানোর ভয়টা একটু বেশি কাজ করে। তো আমি এগুলা বলতাম, আমি কান্না করতাম অনেক টাইমে বসে বসে, যে ও আমাকে এগুলা কেন বলতেছে, এইসব কেন, আমাকে এত জ্বালাতন কেন করতেছে, কি অপরাধ করছি আমি। নিজেকে নিজে আমি মানে বুঝাতে পারতাম না, কারোর কাছে বলতেও পারতাম না। আর কেই বা আছে আমার, আমি কার কাছে বলবো। আমার নেই কোনো ফ্রেন্ডের সাথে যোগাযোগ, নেই কিছু। তার কারণে আমি সবকিছু ছেড়ে দিলাম, তার কারণে আমি সব ছাড়লাম তাকে পাওয়ার আশায়। আর আজকে সেই মানে আমাকে ছেড়ে এভাবে ভুল বুঝে ও কারণে এভাবে মানে চলে গেছে। তো যাক, তার সাথে এবার যখন 19 সাল, 2019 সাল চলতেছে, 19 সাল পুরাটাই এভাবে 5-6 মাস ও আমার সাথে এভাবেই কেটেছে। লাইভে এসে ওর বন্ধু বান্ধব নিয়ে আমার সাথে রিয়েট করতো, গালাগালি করতো, বকাঝকা করতো। 6-7 মাস চলেছে। লাস্ট যখন ওর সাথে মানে একদম লাস্ট ব্রেকআপটা হয় 2019 আহ জুলাই মাসের, আগস্ট জুলাই, জুলাই মাসের, হ্যাঁ, 31 তারিখে, জুলাই 31শে জুলাই ওর সাথে লাস্ট সেদিন রাতে ব্রেকআপ হয়। সেদিন আমিও একদম মানে যা ছিল মনের কথা একদম মানে ওর বাবা মা তুলে আমি সেদিন বকাঝকা করেছি। সেদিনই আমার প্রথম। আমি কখনো কারোর সাথে এরকম রিলেটে কথা বলতে পারি না, আমার নিজেকে নিজে মানে ছোট মনে হয়। সেদিন আমার মানে একদম তার সাথে সেদিনই ব্রেকআপ হয়ে গেছিল। যাক, ব্রেকআপ হওয়ার পর থেকে এবার সে আমাকে ফোন দিয়ে দিয়ে মাঝে মাঝে বলতেছে আমি বিয়ে করি না কেন, আমি বিয়ের জন্য সে ছেলে দেখে দেবে, এই করবে সে করবে, আমি বিয়ে করতাম। আমরা বলতেছি না, আমি বিয়ে করবো না। আপনার সমস্যা, আমার মন চায় না, আমি বিয়ে করবো না, তাতে আপনার কি, আপনি চলে যাওয়ার চলে গেছেন, আর তো কোনো দরকার নেই। পরে এগুলা বললে মানে অনেক খারাপ কথা বলে। তারপরে বলতেছে, একবার বলতেছে আমি বিয়ে করতাম, আবার বলতেছে আমি সারা জীবন ওর জন্য থাকতে হবে, কারণ ও আমাকে এমনটা ভাবে জিম্মি করেছে, আমি নাকি সারা জীবন থাকতে হবে। আমি কোথাও বিয়ে বসলে সেখানে গিয়ে ও আমার ক্ষতি করবে, আমি মরে গেলে আমার লাশটা পর্যন্ত কবর থেকে উঠিয়ে আনবে, মানে অনেক থ্রেট দেয় আমাকে, অনেক কথা বলেছে, অনেক কিছুই করেছে। তো সেই থেকেই
ওই যে আমার দ্বিতীয় লাভটা ছিল, সেই থেকে আমার বাবা মার সাথে আমার একটু মনোমালিন্যতা, আমার আমার প্রতি ওদের ভালোবাসাটা কমে গেছে। এমনিতে তো ওরা আমার সব চলার পথে বাধা হয়ে দাঁড়াইছে, বাবা মা হয়ে আমার দুঃখ বুঝেনি, আর অপর মানুষও বুঝবে কি? ওরা আমার সব একে একে সব স্বপ্নগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমার পড়াশোনা করতে দেন, আমাকে কোথাও যেতে দেয়নি, আমাকে কোথাও মানে করতে দেয়নি, সব সময় একটু টাইটের মধ্যে রাখতে চেয়েছে। কথাই আছে, সে একটু বেশি টাইট দিতেও নেই, বেশি ঢিলা করতেও নেই, মিডিয়ামের মধ্যে রাখাটাই উচিত। বেশি টাইট দিয়েছি তো তাই আজকে এই অবস্থা। তো সেজন্য আমি বলতে চাচ্ছি যে যত বাবা মাই আছে আসলে গাইডলাইন দেওয়ার উচিত, বাবা মা হিসেবে, অভিভাবক হিসেবে ছেলে মেয়েদেরকে দেখার উচিত, কিংবা শিক্ষা দেওয়ার উচিত, কিংবা বোঝার উচিত। কিন্তু তার মানে যে এমন না যে সন্তানের সাধনা অসাধনা স্বপ্ন সবকিছু এভাবে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, কিংবা সন্তানের মন বলতে কিছু বুঝবে না, সন্তানের কোনো আশা আকাঙ্ক্ষা নেই, কিছু নেই। এগুলা আসলে ঠিক না, এগুলা যেন কেউ না করে। তো আমার বাবা মার মতো আমি চাই না ভবিষ্যতে কোনো বাবা মা সন্তানের সাথে এরকম করে। আমি পাইনি মানুষের কাছে ভালোবাসা, পরের কাছে তো আমি ভালোবাসা পাইনি। বাবা মা তো আমার আপন, ভাই বোন তো আমার আপন, কিন্তু তার চাইতে দ্বিগুণ দুঃখ পেয়েছি আমি আমার আপন জনের কাছ থেকে, আমার বাবা মার কাছ থেকে। আমি এতটুকু বয়সে আমার দরকার কি ঢাকা শহরে থাকার? আমার দরকার কি আমি একা থাকার? আমারও তো ইচ্ছে ছিল যে আমি ঘর থেকে ঘরে যাব। আমার খুব ইচ্ছে ছিল যে আমি এক ঘরের মেয়ে, সে এক ঘর থেকে আরেক ঘরে যাব। আমি মেয়ে মানুষ, আমার কোনো দরকার ছিল না। আজ আমার দরকার ছিল এই জাগো এফএমে এত রাতে এসে আমি গল্পটা বলার কোনো প্রয়োজন ছিল? আর আমি কখনো কল্পনা করেছি এভাবে আসবো, কিংবা এখানে আজ আমাকে উপস্থিত থাকতে হবে? সত্যি আমি কখনোই ভাবিনি। আমি এক সময় এসব রেডিও মানে ইনসাল্ট করতাম যে কিসের রেডিও মেডিও এগুলা, মানে আগের দিনের মানুষের শুনে, কিসের রেডিও মেডিও নাকি শুনে। পরে যখন আমি ঢাকায় আসি, আজকে 2-3 বছর থেকে আমি রেডিও শুনতে থাকি, তখন আর কি বুঝি আসলে যে যেটা বুঝে না, যে কথা আছে না, যে যে জিনিসটা খায় না সত্যি সে সেই জিনিসের মজা বুঝবে না। তো ঠিক আমি আগে হয়তো ইনসাল্ট করতাম, অ্যাভয়েড করতাম, যেগুলা কি। তো আজ আমাকে সেখানে এসে আমার জীবন কাহিনী শেয়ার করতে হচ্ছে, এবং সেখানে আমাকে উপস্থিত থাকতে হচ্ছে, এবং সেখানে আমাকে আসতে হচ্ছে। তা আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমার কল্পনার বাইরে হয়েছে। তো আসলে আমার একটাই অনুরোধ আমার বোন ভাই সবার কাছেই, যে জীবনে ভাবিয়ে চিন্তিয়ে করিও কাজ, করার পরে ভেবো না। কারণ এমন কাজ করো না যার কারণে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পুরো এলাকা থেকে তুমি চলে যেতে হবে, পুরো সবকিছু থেকে তোমার বঞ্চিত হতে হবে। এমন কাজ জীবনে করো না। আর প্লিজ কাউকে ভালোবাসার আগে অন্তত একটা বার ভেবেচিন্তে দেখবে যে আমি কি ভুল পথে যাচ্ছি না আমি সঠিক পথে যাচ্ছি, কোনটা ভুল কোনটা সঠিক। প্লিজ একটু যাচাই বাছাই করবে, একটু দেখবে, একটু দেখে একটু ব্রেক নেবে, একটু ব্রেক নিয়ে দেখে শুনে যে হ্যাঁ, তার সাথে কি আমার ঠিক হচ্ছে, এই পথে কি আমি পাওয়াটা রাখবো, এখানে আসলে আমার জন্য ভালো হবে কি না, সেটা মানে করে তারপরে প্লিজ আপনারা একটা কাজ করবেন। কারণ এরকম মানুষ ভুল থেকেই শিক্ষা হয়। আমরা পিছনে যা ভুল করেছি, আমাদের এই গল্পগুলা থেকে এই জাগো এফএমে আসা মানে হচ্ছে যে কোনো রেডিও চ্যানেলেই যে কোনো অতিথি হিসেবে উপস্থিত থাকা মানে, গল্প শেয়ার করা মানে, এই গল্পগুলা থেকে ভবিষ্যতে যারা শুনবে এবং আবার আগামী জীবনে আমাদের ছোট যারা ছোট থেকে বড় হয়ে উঠতেছে, আমাদের জীবনের মতো যেন তাদের জীবনটা না যায়, তারা যেন আরো সুন্দর করে জীবনটা কাটাতে পারে, সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। আমার একটাই অনুরোধ তাদের কাছে যে প্লিজ জীবনে ভেবেচিন্তে কাজ করবে। আমার মতো আজ বাবা মা ছেড়ে, আজ একটা ছেলের কারণে, একটা ছেলেকে ভালোবেসেছি তার জন্যে, আমার মতো এভাবে বাবা মা ছেড়ে এতটুকু বয়সে প্লিজ কেউ একা থেকো না, সবাই বাবা মা নিয়ে থেকো। আমারও কত স্বপ্ন ছিল আমি বাবা মা নিয়ে থাকবো, আমি সবার মাঝে থাকবো, সবাইকে নিয়ে থাকবো, চলবো খাইবো, আমার মতো আমি চলবো। কিন্তু না, কেন হয়ে ওঠেনি আমার জীবনে? কারণ আমার চলার পথে ভুল ছিল। আমি চাই না আমার আমার জীবনের মতো, আমার মতো এরকম ভুল দ্বিতীয় কেউ করুক। আমার গল্পটা শুনে, আমার এই গল্প থেকে কেউ যেন আর এরকম ভুল না করে। আমার সেই জন্যই আমার সবার কাছে আজ যারা এই লাইভ দেখছেন, যারা জাগো এফএম রেডিও শুনছেন, প্লিজ আমার এই গল্প থেকে একটাই শুধু বুঝবেন যে ভুল কখনো জেনে শুনে ভুল করবেন না। কারণ অজানাতে ভুল করলে সেটা হয়তো মাসুল দিতেও হয় না, কিন্তু জেনে শুনে ভুল করলে সেটা দিতে হয়। কারণ আমি একবার দুবার তিনবার
3বারেও কিন্তু আমি ভুল করেছি। আমি যাই হোক চাইনি, তারপরে যেভাবে হয়ে গেছে সেখানে আমারও দোষ আছে। এক হাতে কখনো তালি বাজে না, আমিও দোষ স্বীকার করি। তো প্লিজ, আমি চাই না যে আমার মতো ভুল এভাবে কোনো বোন কোনো ভাই করেন। প্লিজ, আমি বারবার বলতেছি। আজ আমি বাবা মার কাছে নেই। আজ এত রাতে আমি একা এসে এখানে গল্প শেয়ার করতে হচ্ছে। আমার আপন বলতে আমার পাশে কেউ নেই। আমার একটা প্রবলেম নিয়ে আমি ভোগ করছি, সেটার জন্য আমি একা মেডিকেল যাচ্ছি। ডাক্তার আমাকে প্রশ্ন করে যে আমি একা কেন যাচ্ছি। আমি ডাক্তারকে বলেছি যে আমার কেউ নেই, আমি একাই আসছি, তাই আমার কে আছে। আমার কথা শুনে ডাক্তার চোখের পানি ফেলে দিয়েছে যে কি বলতেছেন। অবশ্যই ডাক্তার বুঝতে পেরেছে যে আমার থেকেও নেই, কারণ এই পৃথিবীতে হচ্ছে বাবা মা ভাই বোন আপনজন মরে গেলে সেটা হচ্ছে এক হিসাব যে মরে গেছে, কিন্তু যারা থেকেও না থাকার মতো তাদের কথা বলতে গেলেও আরো নিজের কাছে নিজেকে ছোট মনে হয়। তো আমার জীবনে না হয় ভুল হতেই পারে, তার জন্য যে এভাবে সন্তানের খোঁজ খবর এভাবে পর করে দেবে, এটা কিন্তু ঠিক না। তা আমি ভবিষ্যতে চাই যে আমার বাবা মার মতো এভাবে কোনো বাবা মা যাতে ভুল না করে, আমার মতো এভাবে যেন কোনো সন্তান কোনো এভাবে ভুল না করে। আমার এটাই আমার আজকে জাগো এফএমে আমার জীবন কাহিনী ছিল, আর আমি সবার কাছে বলে গেলাম। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনি যে শেষে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি আজীবন আপনার মনে থাকে তাহলে মনে হয় যে জীবনে চলার পথে পরবর্তীতে আর কখনো আপনাকে ভুল পথে পা বাড়াতে হবে না এবং এই ধরনের অনুতপ্ত হতে হবে না। অনেক অনেক ধন্যবাদ বন্ধু এখানে আসার জন্য, এবং আপনি নিজেই সবকিছু বলেছেন শেষে, এই জন্য আপনাকে আর আলাদা করে আমার কিছু বলার নাই। যেহেতু আপনি নিজে রিয়েলাইজ করেছেন যে আপনি ভুল করেছেন এবং ভুলগুলো আপনার নিজের দ্বারা হয়েছে, এবং পরিবার থেকে যে আপনি দূরে সরে এসেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল। অন্যের ডাকে সাড়া দিয়ে কোনো কিছু জাজমেন্ট না করে শুধু আপনি একটা কথা বলছিলেন যখন, তখনই আমি এটা আসলে মনে হচ্ছিল যখন আপনি বলছিলেন যে আপনি মোবাইল ফোন ইউজ করেন, সেটা কার সাথে কথা বলবেন এইটুকু আপনাকে বিশ্বাস করছে না, কিংবা আপনার বাসা থেকে এভাবে সবসময় আপনাকে চোখে চোখে রাখছে, বিষয়গুলো আপনার ভালো লাগছে না। ইনফ্যাক্ট আজকে তোমরা যারা শুনছো আমাকে, এরকম এর মধ্যে অনেক বন্ধু রয়েছে যারা আসলে সেম এই সিচুয়েশনে, আমি জানি যে তোমরা আসলে ফিল করো যে তোমাদের মনে হয় যে আসলে আমার বাসা থেকে এত মানে প্যারা দেয়, এত আমাকে চোখে চোখে রাখে, আমি কোচিং এ যাই কিনা আমার সাথে গিয়ে যায়, হ্যাঁ আমার ফ্রেন্ডরা একা একা চলে আসে আর আমার হাত ধরে ধরে আমার নিয়ে যায়, আমি কলেজে উঠে গেছি, এখন ফার্স্ট ইয়ারে পড়ি, এখন মা আমার সাথে যায়, এখনো কলেজ শেষে দাঁড়ায় থাকে। এই যে বিষয়গুলো আছে না, এই বিষয়গুলো আসলে মা বাবা কেন করে? প্রত্যেকটা বাবা মার কাছে সবচেয়ে পৃথিবীর মূল্যবান যদি কিছু থাকে সেটা হচ্ছে তার সন্তান। তো সেই সন্তানকে আসলে চোখে চোখে রাখা বা এই অতিমাত্রায় তাকে দেখা বা তাকে কন্ট্রোল করা, এটা একটা বাবা মা কেন করে? তার কি খুব ভালো লাগে যে তুমি তোমার ফোনে তুমি কি করছো সেটা দেখতে হবে, তার কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ তোমার ফোনটা চেক করবে তুমি কার সাথে কথা বলছো? বিকজ বাবা মা আমাদের চাইতে বড়, তারা আমাদের চাইতে দুনিয়াটা বেশি দেখেছেন, আমাদের একদিনের চাইতেও বড় যিনি, তিনি আমার চাইতে দুনিয়াটা একদিন বেশি দেখছেন। সো উনার ডেফিনেটলি অভিজ্ঞতাটা বেশি। হ্যাঁ, অনেক সময় আমাদের রিয়েক্টের ধরনটা ডিফারেন্ট হয়ে যায়। তো সেই কারণে তো আমরা সবসময় বলি যে প্যারেন্টস মানে অভিভাবক যারা আছেন তাদেরও আসলে একটা ট্রেনিং এর প্রয়োজন আছে, যে অ্যাকচুয়ালি আমি আমার সন্তানকে কিভাবে করে বড় করব, আমি আমার সন্তানকে আসলে কোন কথাটা কিভাবে না করব, না করারও একটা ওয়ে আছে। সো যাই হোক, এগুলো নিয়ে আসলে আমি আমার লাভ স্টোরিতে কথা বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই আজকের স্টোরি থেকে তোমরা যেটা বুঝছো সেই জিনিসটা যদি তোমাদের জীবনে কাজে লাগে আর কি। স্পেশালি যারা স্কুলে বা কলেজে পড়ো যে ছেলে মেয়েগুলো আছে, আমি শুধু নারীদের উদ্দেশ্যে বলবো না, আমার পুরুষ ভাইদেরকেও বলবো যে ভাই, অনেক সময় আমরা ভালোবেসে যেটা হয়ে যায়, আমাদের সামনে একটা পর্দা চলে আসে, আর পর্দাটার মধ্যে যেটা হয় ঢাকা পড়ে যায় সবকিছু, মানে লিগেল ব্যাপারগুলো ঢাকা পড়ে যায়, অনেক সময় অনেক একটা ইলিগাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও আমরা আসলে হুট করে তাড়াহুড়া করে ফেলি। সো আমি একটা জিনিস বলবো যে আপনি সবার আগে চিন্তা করেন আপনি একটা মানুষ, এন্ড সবার আগে চিন্তা করেন আপনার একটা পরিবার আছে, এন্ড আপনি একটা মানুষ, তো মানুষ হিসেবে কি করতে পারেন কি করতে পারেন না সেই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনার একটা পরিবার আছে, সেই পরিবারের প্রতি আপনার কিছু দায়িত্ব আছে, সেই পরিবারের প্রতি আপনার কিছু পরিবারের কিছু প্রাপ্তি আছে আপনার কাছ থেকে, সেটা নিয়েও ভাবতে হবে। সো এই জন্য আমি বলতে চাই নারী পুরুষ সবারকেই এক উদ্দেশ্যে যে তুমি একটা মানুষ, তোমাকে আগে তোমার বোধ বিবেকটাকে প্রশ্ন করো তুমি কি করছো। নাম্বার 2, তুমি তোমার ফ্যামিলি
তোমাকে জন্ম দিয়েছে, তোমরা একটা সার্টেন এজ পর্যায়ে এসে আমাদের সবারই বাবা মা এবং আমাদের অভিভাবকদের প্রতি একটা অভিযোগ ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, আমাদের নিজেদের মধ্যেই একটা অভিযোগ চলে আসে, এই আমাকে ওর ফ্যামিলি থেকে ওকে অনেক ছাড় দেয়, আমাকে দেয় না, ওকে অনেক কিছু ইয়ে করে, আমাকে আরেকটু সাপোর্ট দেয় না, মানে একটু কেমন যেন কিন্তু একটু আফসোস থেকেই যায়। তো এটা থেকে বের হয়ে আসাটা আসলে খুব একটা শো দিয়ে এটা পসিবল না। বাট আমি তোমাকে বলবো যে একটু মাথায় রাখো যে মেবি তারা আসলে তোমার ভালো চায়। আজকে তুমি যে পজিশনে আছো, আফটার 5 ইয়ার্স তুমি এর চাইতে অনেক বেটার একটা সময় কাটাও, সেটা তারা চায়। তারা তাদের জীবনে যতটুকু সুখ পেয়েছে তার চেয়ে দ্বিগুণ সুখী তোমাকে দেখতে চায়। সো তারা যে কোনো কথা বলছে এটাকে তুমি আসলে একটু পজিটিভলি নাও। আর অভিভাবক যদি দু একজন আমাকে শুনে থাকেন, আমি জানি অনেকে শুনেন, সো বিশেষ করে প্রবাসে যারা আছেন তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনার সন্তান যারা দেশে থাকে, আপনার পরিবার যারা মানে এখানে দেশে আছে, তাদের জন্য অনেক কষ্ট করেন আপনার প্রবাসে থেকে। সো এই গাইডলাইনটা আপনার ফ্যামিলি মেম্বারসদেরকে একটু দিবেন আর কি, যে লাইক আপনার সন্তানকে শুধু ফোন দিয়ে শাসন করবেন না, পাশাপাশি তাকে একটু বোঝানোর চেষ্টা করবেন। ওই যে বললাম, না বলারও 10 ধরনের ধরন আছে, এখন কোন ধরনটা আপনি আসলে পিক করবেন সেটা হচ্ছে একটা বড় রকমের ফ্যাক্ট। আজকের শো থেকে আমরা যে মেসেজগুলো পেলাম সেটি হচ্ছে যে আসলে ভালোবাসা, এটা প্রথম ভালোবাসা, এটা দ্বিতীয় ভালোবাসা, এটা তৃতীয় ভালোবাসা বলে আমরা যে নাম্বারিংটা করি, এটা আসলে একটা নাম্বার, এটা আর কিছুই না। ভালোবাসা এমন একটা বিষয় যে আপনি আসলে যে কোনো মুহূর্তে সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে, তবে সেই সম্পর্কটার আগে আপনার নিজের সাথে নিজের বোঝাপড়াটা ভীষণ দরকার। কমিটমেন্টের জায়গাটা আসলে আমার কাছে মনে হয় যে ভীষণ, আমি প্রত্যেকটা এপিসোডেই বলি যে ক্লিয়ার থাকা উচিত। অ্যাকচুয়ালি আমাদের কমিটমেন্টটা কি, আমাদের সম্পর্কটা কোন দিকে যাবে, আপনি কি এই মানুষটাকে বিয়ে করতে পারবেন আদৌ, নাকি আপনি সম্পর্কটা শুধুমাত্র আপনার জায়গা থেকে মনে হয়েছে যে আমি তাকে ভালো লাগে, আমি তাকে ভালোবাসি, দ্যাটস রাইট। তো এই বিষয়গুলো আপনি একটু ক্লিয়ার করে নেন। শুরুতে যদি এই বিষয়গুলো ক্লিয়ার থাকে তাহলে হয়তো কোনোদিন আপনার প্রতি এই মানুষটা ঘৃণা জন্মাবে না। বিকজ আপনি যদি মিথ্যে কোনো কমিটমেন্ট করে থাকেন যে ইয়েস আমি তো তোমাকে বিয়ে করবো, আপনি যদি তাকে স্বপ্ন দেখান আর সেই স্বপ্ন যদি কোনোদিন ফুলফিল না হয়, তাহলে সেটা ছেলে হন বা মেয়ে হন, সেই প্রিয় মানুষটার কাছে তো আপনি আসলে একটা ঘৃণিত পার্সনে পরিণত হবেন। তো আমি বলি, এখন আমরা বসবাস করছি 2020 সালে। So আজকে এসে আমি মিথ্যে কমিটমেন্ট দিয়ে মিথ্যে রিলেশনশিপে কেন যাব? আপনি আপনার যদি কাউকে ভালো লাগে সে কথাটা বলেন, সেই মানুষটা যদি আপনাকে ভালো লাগে সেই মানুষটা আপনার সাথে চলবে, এন্ড আপনাদের মধ্যে কমিটমেন্টটা তো স্ট্রেইট মানে শুরুতেই ছিল। হয় আপনাদের সম্পর্কটার একটা নামকরণ থাকবে, নয়তো নিজেদের মধ্যে সম্পর্কটাকে নিয়ে একটা না একটা তো ডিসিশন হয়েছে, সেই ডিসিশনের পথেই হাঁটবেন। কিন্তু আজ থেকে 5 বছর পরে যখন দুজন দুজনকে একই রাস্তা দিয়ে হাঁটবেন, তাকাবেন কিন্তু না চেনার ভান করে চলে যেতে হবে, কিংবা খুব ঘৃণা জন্মে থাকবে, এটা তো বোধহয় কারোর জন্যই কাম্য নয়। তেমনি আরেকটা বিষয় হচ্ছে যে আমার এই বন্ধুর কথা থেকে যেটা বেরিয়ে এসেছে, যে আমরা আসলে হুট করেই ডিসিশন নিয়ে নিই। একটা ছেলে বললো যে চলো আজকে আমরা বাসা থেকে বের হয়ে যাই, তুমি বাসা থেকে স্কুল ব্যাগে করে জামা কাপড় নিয়ে চলে আসবা। সো এটা একটু কমন ঘটনা, আমার 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 পেজের ইনবক্সে এরকম প্রচুর ঘটনা আমি পাই, বিশেষ করে ক্লাস 7-8-এর মেয়েদের কথা আমি বলবো, আমি ছেলেদেরকে এরকম খুব কম কেসই পাইছি। সো 7, 8, 9, 10-এর যে মেয়েরা আছে যারা আমার পেজে অনেকেই আছে, তাদের বিভিন্ন রকমের গল্প, তারা আসলে লাইভে এসে গল্প বলতে চায় না, বিকজ তাদের পরিবার আছে এবং তাদের পরিবার থেকে সেটা অ্যালাউ করবে না, এবং তাদের পরিবারও অনেক ক্ষেত্রে জানে না যে আসলে এই ক্লাস 8-এর বাচ্চাটা 2বার ট্রাই করছে বাসা থেকে পালায় যাওয়ার, হয়তো কোনো একটা মানে কারণে সে আবার ব্যাক করছে বাসায়। মানে আমি একটা কেস আপনাদের সাথে শেয়ার করি। এটা গত এই ডিউরিং লাস্ট 6 মাসে যখন আমি আমার বাসা থেকে বিভিন্ন শো করছি, তো তখন আমার ওই পেজের ইনবক্স এরকম গল্প আসতো। তো ম্যাক্সিমাম যেটা হতো যে এরা কখনো রেডিওতে এসে গল্প বলতে পারবে না কিংবা লাইভে কথা বলতে পারবে না, বিকজ সে ক্লাস 8-এ বা 9-এ পড়ে, তার ফ্যামিলি তাকে এটা অ্যালাউ করবে না, তার ফ্যামিলি তার সামাজিকতার চিন্তা করে বা অনেক কিছু চিন্তা করে। তো এই মেয়েগুলোর ক্ষেত্রে যেটা হতো যে তাদের ম্যাক্সিমামই, একটা স্টোরি আমার এখন মাথায় আসছে, যে সে আসলে 2বার অলরেডি সে বাসা থেকে বের হয়েছে, তার বয়ফ্রেন্ড তাকে বলছে যে তাকে নিয়ে এসে চলে যাবে, এবং প্রত্যেকবারই আসলে সে ডিসপায়ার্ড থাকে, স্কুল ড্রেস পরে এবং স্কুল ড্রেসের মধ্যে সে জামা কাপড় নেয়, বেরিয়ে যায়। ফাইনালি যেটা হয়, তার বয়ফ্রেন্ড তার চাইতে বয়সে বেশ অনেক বড়, এবং আমি স্বাভাবিকভাবে এই বিষয়গুলো আর এখানে ডিসক্লোজ করতে চাই না, শুধু এতটুকু বললাম যে তারপরে যেটা হতো ওই ইন্ডিংটা এরকম হতো যে তাকে বাসা থেকে নিয়ে যাওয়া হতো, তাকে কোথাও নিয়ে গেল, সারাদিন স্টে করার পরে তাকে আবার সন্ধ্যায় বলতে আছে আমরা এখন যাব না, আমরা আবার 1 মাস পরে যাব, এখন আপাতত যাওয়া পসিবল না। সো এই যে ইনসিডেন্টটা ঘটে গেছে তার জীবনে, এই ইনসিডেন্টটা হয়তো সে তার ফ্যামিলির সাথে আর কখনো শেয়ার করতে পারে নাই, কারণ সে জানে যে এটা বললে হয়তো তাকে এমন কোনো ডিসিশন তার ফ্যামিলি তার এগেনস্টে নিয়ে নিবে যেটা আসলে অত্যন্ত খারাপ হবে। আবার আমার
দৃষ্টিকোণ থেকে হচ্ছে তার ফ্যামিলি কেন তার ব্যাপারে কনসার্ন না, সে সারাটা দিন কোথায় ছিল সেই ব্যাপারটা নিয়ে কেন তার ফ্যামিলি কখনো ভাবে নাই। তো এগুলো মাঝে মধ্যে যখন আমি শুনি তখন দুই এন্ডেই রাগ হয়। প্রথমত ওই মেয়েটার প্রতি রাগ হয় বা ওই ছেলেটার প্রতি রাগ হয়, আবার ওই ফ্যামিলিগুলোর প্রতিও রাগ হয়। তো দোষটা তো দুই এন্ডেই আছে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনার সন্তানকে যদি আপনি পড়াশোনাই করাতে চান, আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষই করতে চান, তাহলে আপনাকে তো সত্যিকার অর্থে চোখ কান খোলা রাখতে হবে। সাদলি সন্তান বসে মোবাইল ফোনে কি করলো এটুকু দেখলে তো হবে না, তার বাইরেও তার জগৎ আছে। সেই জগৎটা সম্পর্কে আপনাকে একটু খোঁজ খবর